পাড়ার মেয়ের বিয়েতে মেহেদি অনুষ্ঠানে গিয়েছিলাম। মেহেদিওয়ালি আমার হাতেও মেহেদি দিল। ছেলে পাশে বসে দেখছিল। বাড়ি ফিরে মেহেদি শুকাতে গিয়ে ছেলে বলল, মা, তোমার হাতে দুলহনের মতো লাগছে। আমি হাসলাম। সে আমার মেহেদি লাগানো হাত ধরে বলল, আমার ইচ্ছা তুমি সত্যিই দুলহন হও, মেহেদির গন্ধ হাত থেকে আসছে। ছেলে বলল, আমার দুলহন। আমি অবাক হয়ে তাকালাম। সে আমার মেহেদি লাগানো হাতে চুমু দিয়ে বলল, মা, এই মেহেদি যেমন তোমার হাতে রং ছড়িয়েছে, আমার ভালোবাসাও তোমার জীবনে রং ছড়াতে চায়। রাতে মেহেদি ধোয়ার সময় ছেলে আমার হাত ধুইয়ে দিল। লাল রং পানিতে মিশে যাচ্ছে। সে বলল, মা, এই লাল রং আমাদের প্রেমের রং। হাত মুছে দিতে গিয়ে সে আমার আঙুলে চুমু দিল। বলল, আমি তোমাকে ভালোবাসি, আমার সাথে বিয়ে করো। মেহেদির রং আমার হাতে এখনও রয়ে গেছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রীতি সেন। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম সুব্রত সেন, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, ঋতিক আর সোমা। ঋতিক ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। সোমা ১১ বছর বয়সী, স্কুলে যায়। সেদিন বিকেলে আমি বারান্দায় মেহেদি শুকানোর জন্য বসেছিলাম। সূর্যের আলো আমার হাতের উপর পড়ছিল। হঠাৎ ঋতিক এসে আমার পাশে বসল। মা, তোমার হাতটা দেখো কত সুন্দর লাগছে, সে বলল আমার হাতের দিকে তাকিয়ে। আমি হেসে বললাম, এটা তো শুধু মেহেদি। ঋতিক আমার হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, না মা, এটা শুধু মেহেদি নয়, এটা অনেক কিছু গু। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে কি বলতে চাইছ? ঋতিক আমার দিকে এমনভাবে তাকাল যেন সে কিছু লুকাচ্ছে। মা, আমি সবসময় ভাবি তুমি কত সুন্দর। তুমি যদি আবার দুলহন হতে পারতে গু। সে থেমে গেল। আমার মনে হল ঋতিক কিছু একটা বলতে চায় কিন্তু বলতে পারছে না। কি হয়েছে ঋতিক? কি বলবে বলো? আমি তাকে উৎসাহ দিলাম। ঋতিক আমার মেহেদি লাগানো হাতে আলতো করে স্পর্শ করে বলল, মা, তুমি জানো না আমি কতটা তোমাকে ভালোবাসি। আমার মনে হয় তুমি আমার সবচেয়ে কাছের মানুষ গো। আমি ভাবলাম ঋতিক হয়তো আবেগপ্রবণ হয়ে পড়েছে। ছেলেদের এই বয়সে অনেক সময় মায়ের প্রতি একটু বেশি আবেগ থাকে। ঋতিক হঠাৎ আমার মেহেদি লাগানো হাতটা তার গালে ঠেকিয়ে বলল, মা, এই হাত দিয়ে তুমি আমাকে আদর করো, খাবার খাওয়াও, মাথায় হাত বুলিয়ে দাও। এই হাতের স্পর্শ আমার সবচেয়ে প্রিয় ও আমি একটু অস্বস্তি বোধ করতে শুরু করলাম। ঋতিকের কথাবার্তা কেন জানি একটু অন্যরকম লাগছিল। ঋতিক, তুমি কি বলতে চাইছ? আমি বুঝতে পারছি না। আমি তাকে বললাম। ঋতিক আমার দিকে এমনভাবে তাকাল যেন সে বহুদিনের একটা কথা বলতে চায়। মা, আমি চাই তুমি আবার বিয়ে করো। শুনে আমি চমকে গেলাম। কি বলছ ঋতিক? আমি তো তোমার বাবার সাথে বিয়ে করেছি। ঋতিক আমার হাতটা আরও শক্ত করে ধরে বলল, না মা, আমি চাই তুমি আমার সাথে বিয়ে করো। আমার মনে হলো আমি ভুল শুনেছি। ঋতিক, তুমি কি বলছ? তুমি আমার ছেলে। ঋতিক বলল, মা, আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও ভালোবাসি গু। আমি একদম হতবাক হয়ে গেলাম। এরকম কথা আমি কখনো কোনো ছেলের মুখে শুনিনি। ঋতিক, তুমি কি বলছ তা কি বুঝতে পারছ? আমি তোমার মা গু। ঋতিক আমার মেহেদি লাগানো হাতে চুমু দিয়ে বলল, মা, আমি সব বুঝি, কিন্তু আমার মনের কথাটা বলতে চাইলাম গে। হঠাৎ সোমা স্কুল থেকে ফিরে এল। মা, আমি এসে গেছি বলে সে বারান্দায় এল। ঋতিক তাড়াতাড়ি আমার হাত ছেড়ে দিয়ে উঠে গেল। সোমা জিজ্ঞেস করল, মা, তোমার হাতে কি হয়েছে? এত লাল কেন? আমি বললাম, এটা মেহেদি সোমা। আজ বিয়েবাড়িতে গিয়েছিলাম গ। সোমা আমার হাতের দিকে তাকিয়ে বলল, বাহ মা, তুমি তো একদম দুলহনের মতো লাগছ। আমি হাসার চেষ্টা করলাম, কিন্তু ঋতিকের কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সোমা বলল, মা, আমিও কি একদিন এরকম মেহেদি লাগাবো? আমি বললাম, হ্যাঁ সোনা, তোমার বিয়ের সময় আরও সুন্দর মেহেদি লাগবে গু। রাতে খাবারের সময় ঋতিক খুবই স্বাভাবিক আচরণ করছিল। সুব্রত অফিস থেকে ফিরে আমার হাতের মেহেদি দেখে বলল, বাহ, তুমি তো খুব সুন্দর লাগছ। আমি হেসে বললাম, এটা শুধু মেহেদি। সুব্রত বলল, এরকম আরও লাগাও, খুব ভালো লাগছে গু। খাবারের পর ঋতিক এসে বলল, মা, আমি তোমার হাত ধুইয়ে দিই? মেহেদি তো ধোয়ার সময় হয়েছে। আমি একটু দ্বিধায় পড়লাম। কিন্তু সোমা বলল, হ্যাঁ মা, ভাইয়াকে দিয়ে ধুইয়ে নাও। আমিও দেখব। তাই আমি রাজি হয়ে গেলাম।
বাথরুমে ঋতিক খুব আস্তে আস্তে আমার হাত ধুইয়ে দিচ্ছিল। লাল রং পানিতে মিশে যাচ্ছিল। ঋতিক বলল, দেখো মা, এই লাল রং কত সুন্দর। কি সোমাও পাশে দাঁড়িয়ে দেখছিল। মা, এই রং দেখতে অনেক সুন্দর, সোমা বলল। ঋতিক আমার হাত মুছে দিতে গিয়ে আমার আঙুলে আলতো করে স্পর্শ করল। তারপর সোমার দিকে তাকিয়ে বলল, সোমা, তুমি ঘরে যাও, আমি মায়ের হাত পরিষ্কার করে দিচ্ছি। সোমা চলে যাওয়ার পর ঋতিক আবার আমার কাছে এসে বলল, মা, আমি যা বলেছি তা ভুলে যেও না গো। আমি বললাম, ঋতিক, তুমি ভুল পথে চলেছ। আমি তোমার মা, এটা তুমি ভুলে যেতে পারো না। ঋতিক বলল, মা, আমি ভুলতে পারি না। আমার মন বলে তুমি শুধু আমার মা নও, তুমি একজন সুন্দর নারী গো। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, ঋতিক, তুমি যদি এরকম ভাবতে থাকো তাহলে তোমার মানসিক সমস্যা হবে। ঋতিক বলল, মা, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি বললাম, তাহলে তুমি একটা কাজ করো। তুমি কলেজে গিয়ে একটা মেয়ের সাথে বন্ধুত্ব করো। ঋতিক বলল, মা, আমার কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করার ইচ্ছা নেই। আমি বললাম, কেন? ঋতিক বলল, কারণ আমার কাছে তোমার মতো আর কেউ নেই। আমি বিরক্ত হয়ে বললাম, ঋতিক, তুমি এরকম বলো না গি। হঠাৎ ঋতিক বলল, মা, আমি তোমাকে একটা কথা বলি। আমি রাতে ঘুমাতে পারি না। আমি জিজ্ঞেস করলাম, কেন? ঋতিক বলল, কারণ আমি তোমার কথা ভাবি। আমি বললাম, কি ভাবো? ঋতিক বলল, ভাবি তুমি আমার পাশে শুয়ে আছো। আমি রাগ করে বললাম, ঋতিক, এরকম কথা বলো না। ঋতিক বলল, মা, আমি মিথ্যা বলছি না। আমি সত্যিই তোমার সাথে থাকতে চাই। আমি বললাম, ঋতিক, তুমি আমার কাছ থেকে দূরে যাও। আমি তোমার সাথে এরকম কথা বলতে চাই না। ঋতিক আমার কাছে এসে বলল, মা, তুমি রাগ করো না। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি বললাম, তাহলে এরকম কথা বলো না। ঋতিক বলল, আচ্ছা মা, আমি চেষ্টা করব এরকম না ভাবতে। আমি একটু শান্ত হয়ে বললাম, হ্যাঁ, এটাই ভালো। কিন্তু ঋতিক আবার বলল, মা, কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো। আমি বললাম, কি? ঋতিক বলল, আমি তোমার জন্য একটা গিফট কিনেছি। আমি বললাম, কি গিফট? ঋতিক বলল, একটা শাড়ি। আমি অবাক হয়ে বললাম, শাড়ি? কেন? ঋতিক বলল, আমি চাই তুমি সেই শাড়িটা পরো। আমি বললাম, ঋতিক, আমার শাড়ির প্রয়োজন নেই। ঋতিক বলল, মা, প্লিজ, শুধু একবার পরে দেখো। আমি বললাম, না ঋতিক। ঋতিক বলল, মা, আমি তোমার জন্য অনেক টাকা দিয়ে কিনেছি। আমি ভাবলাম ঋতিক হয়তো আমার জন্য ভালো মনে কিনেছে। তাই বললাম, আচ্ছা, দেখি কি শাড়ি। ঋতিক খুশি হয়ে বলল, আমি এখনই নিয়ে আসি। সে তার ঘর থেকে একটা প্যাকেট নিয়ে এল। প্যাকেটটা খুলে দেখি একটা লাল রঙের শাড়ি। আমি বললাম, এটা তো খুব সুন্দর। ঋতিক বলল, মা, তুমি এটা পরে দেখাবে? আমি বললাম, আচ্ছা, কাল পরব। ঋতিক বলল, না মা, এখনই পরো। আমি বললাম, এখন কেন? ঋতিক বলল, আমি দেখতে চাই তোমাকে কেমন লাগে। আমি ভাবলাম একবার পরে দেখাতেই বা কী সমস্যা। তাই বললাম, আচ্ছা, আমি পরে আসছি। আমি ঘরে গিয়ে শাড়িটা পরলাম। শাড়িটা সত্যিই খুব সুন্দর। আমি বেরিয়ে এসে ঋতিককে দেখালাম। ঋতিক আমাকে দেখে বলল, ওয়াও, মা, তুমি দেখতে অসাধারণ লাগছ। আমি হেসে বললাম, ধন্যবাদ। ঋতিক বলল, মা, তুমি একদম দুলহনের মতো লাগছ। আমি বললাম, এখন আমি শাড়িটা খুলে রাখি। ঋতিক বলল, না মা, আরও একটু পরে থাকো। আমি বললাম, কেন? ঋতিক বলল, আমি তোমার কিছু ছবি তুলব। আমি বললাম, ছবি কেন? ঋতিক বলল, মা, তুমি এত সুন্দর লাগছ, ছবি তুলে রাখব। আমি রাজি হয়ে গেলাম। ঋতিক তার ফোন দিয়ে আমার কয়েকটা ছবি তুল। তারপর বলল, মা, তুমি একটু পোজ দাও। আমি কিছু পোজ দিলাম। ঋতিক ছবি তুলতে থাকল। হঠাৎ সোমা বাড়িতে ফিরে এল। সে আমাকে দেখে বলল, বাহ মা, তুমি কত সুন্দর লাগছ। আমি বললাম, ঋতিক আমার জন্য এই শাড়িটা কিনেছে। কি? সোমা বলল, ভাইজা, তুমি খুব ভালো কিনেছ। ঋতিক বলল, হ্যাঁ, মায়ের জন্য সবচেয়ে সুন্দরটাই কিনেছি। সন্ধ্যার সময় সুব্রত অফিস থেকে ফিরল। আমাকে দেখে বলল, তুমি আজ এত সাজগোজ করেছ কেন? আমি বললাম, ঋতিক আমার জন্য এই শাড়িটা কিনেছে। সুব্রত বলল, বাহ ঋতিক, তুমি খুব ভালো কাজ করেছ। ঋতিক বলল, বাবা, মায়ের জন্য আরও কিছু কিনব। রাতের খাবারের সময় ঋতিক বলল, মা, তুমি এই শাড়িতে আরও সুন্দর লাগছ। সুব্রত বলল, হ্যাঁ, তোমার মা সবসময় সুন্দর। সোমা বলল, মা, আমারও এরকম একটা শাড়ি কিনে দেবে? আমি বললাম, তুমি এখনও ছোট সোনাগি। খাবারের পর ঋতিক আমার কাছে এসে বলল, মা, আমি তোমার ছবিগুলো দেখাবো। আমি বললাম, কি ছবি? ঋতিক বলল, যেগুলো আজ তুলেছি। আমি বললাম, আচ্ছা, দেখাও। ঋতিক তার ফোনে ছবিগুলো দেখাল। সত্যিই ছবিগুলো খুব সুন্দর হয়েছে। ঋতিক বলল, মা, আমি এই ছবিগুলো প্রিন্ট করে দেয়ালে টাঙিয়ে রাখব। আমি বললাম,
কেন? ঋতিক বলল, যাতে আমি সবসময় তোমাকে দেখতে পারি। আমি বললাম, আমি তো বাড়িতেই আছি। ঋতিক বলল, হ্যাঁ, কিন্তু এই রূপে তুমি সবসময় থাকো না গি। আমি বুঝতে পারলাম ঋতিক আবার তার পুরনো কথাবার্তায় ফিরে যাচ্ছে। আমি বললাম, ঋতিক, তুমি আবার সেই কথা বলছো? ঋতিক বলল, না মা, আমি শুধু বলছি তুমি সুন্দর। আমি বললাম, আচ্ছা, এখন আমি শাড়িটা খুলে রাখি। ঋতিক বলল, মা, আরও একটু পরে থাকো। আমি বললাম, কেন? ঋতিক বলল, আমি তোমার সাথে একটু বসব। আমি বললাম, আচ্ছা। আমরা বসার ঘরে বসলাম। ঋতিক বলল, মা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি বললাম, হ্যাঁ জানি গি। ঋতিক বলল, না মা, তুমি সেটা জানো না গি। আমি বললাম, কি জানি না? ঋতিক বলল, আমি তোমাকে যতটা ভালোবাসি ততটা কেউ ভালোবাসে না গি। আমি বললাম, তোমার বাবাও আমাকে ভালোবাসে। ঋতিক বলল, না মা, বাবার ভালোবাসা আর আমার ভালোবাসা আলাদা। আমি বললাম, কিভাবে আলাদা? ঋতিক বলল, বাবা তোমাকে স্ত্রী হিসেবে ভালোবাসে। আমি তোমাকে সে থেমে গেল। আমি বললাম, কি? ঋতিক বলল, আমি তোমাকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে ভালোবাসি। আমি বললাম, এটা তো স্বাভাবিক। ঋতিক বলল, না মা, এটা স্বাভাবিক নয়। আমি বললাম, কেন? ঋতিক বলল, কারণ আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও ভালোবাসি। আমি আবার অস্বস্তি বোধ করতে শুরু করলাম। ঋতিক, তুমি আবার সেই কথা বলছো? ঋতিক বলল, মা, আমি মিথ্যা কথা বলতে পারি না। আমি বললাম, ঋতিক, তুমি ঠিক নেই। তোমার কাউন্সেলিং প্রয়োজন। ঋতিক বলল, আমার কোনো সমস্যা নেই মা। আমি শুধু তোমাকে ভালোবাসি। হঠাৎ ঋতিক আমার কাছে এসে বসল। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে একটা কথা বলি। আমি আমার হাত সরিয়ে নিয়ে বললাম, না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ঋতিক বলল, মা, প্লিজ। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আমি আমার ঘরে যাচ্ছি। ঋতিক বলল, মা, তুমি আমার থেকে দূরে সরে যেও না। আমি বললাম, ঋতিক, তুমি যতক্ষণ এরকম কথা বলবে ততক্ষণ আমি তোমার কাছে আসব না। ঋতিক বলল, আচ্ছা মা, আমি আর বলবো না। আমি বললাম, সত্যি? ঋতিক বলল, হ্যাঁ মা। কিন্তু পরের দিন সকালে আমি দেখি ঋতিক আমার ছবিগুলো প্রিন্ট করে তার ঘরে টাঙিয়েছে। আমি তার ঘরে গিয়ে বললাম, এগুলো কি? ঋতিক বলল, তোমার ছবি। আমি বললাম, এগুলো সরাও। ঋতিক বলল, কেন মা? আমি বললাম, এটা ঠিক নয়। ঋতিক বলল, মা, এতে সমস্যা কি? আমি তোমার ছবি রাখতে পারি না। আমি বললাম, পারো, কিন্তু এভাবে নয়। ঋতিক বলল, তাহলে কিভাবে? আমি বললাম, সাধারণ ছবি রাখতে পারো। ঋতিক বলল, এগুলোও তো সাধারণ ছবি। আমি বললাম, না, এগুলো আলাদা। এদিকে সোমা স্কুল থেকে ফিরে ঋতিকের ঘরে গিয়ে ছবিগুলো দেখে বলল, বাহ, মায়ের ছবিগুলো কত সুন্দর। ঋতিক বলল, হ্যাঁ মা, খুব সুন্দর। সোমা বলল, আমারও এরকম ছবি তুলে দেবে? ঋতিক বলল, তুমি বড় হলে তুলব। সন্ধ্যার সময় সুব্রত ঋতিকের ঘরে গিয়ে ছবিগুলো দেখে বলল, বাহ, তোমার মায়ের ছবি খুব সুন্দর হয়েছে। ঋতিক বলল, হ্যাঁ বাবা, আমি ভালো তুলেছি। সুব্রত বলল, হ্যাঁ, তুমি ভালো ফটোগ্রাফার হতে পারবে। কিন্তু আমি জানতাম ঋতিকের ছবি তোলার পিছনে আলাদা উদ্দেশ্য আছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে শুনতে চায় না। ধীরে ধীরে পরিস্থিতি আরও জটিল হয়ে যাচ্ছিল। একদিন ঋতিক আমাকে বলল, মা, আমি তোমার সাথে একটা জায়গায় যেতে চাই। আমি বললাম, কোনো জায়গায়? ঋতিক বলল, একটা পার্কে। আমি বললাম, কেন? ঋতিক বলল, আমি তোমার সাথে একা সময় কাটাতে চাই। আমি বললাম, আমরা তো বাড়িতেই একা থাকি। ঋতিক বলল, না মা, বাইরে যেতে চাই। আমি বললাম, সবাই মিলে যাব। ঋতিক বলল, না, শুধু আমরা দুজন। আমি বললাম, কেন? ঋতিক বলল, আমি তোমার সাথে রোমান্টিক সময় কাটাতে চাই। শুনে আমি চমকে গেলাম। ঋতিক, তুমি আবার সেই কথা বলছ? ঋতিক বলল, মা, আমি স্বপ্ন দেখি আমরা দুজন হাত ধরে পার্কে হাঁটছি। আমি বললাম, ঋতিক, এটা ভুল। ঋতিক বলল, কি ভুল মা? আমি বললাম, মা, ছেলে এভাবে রোমান্টিক সময় কাটায় না। ঋতিক বলল, কেন? আমরা কি করতে পারি না? আমি বুঝতে পারলাম ঋতিকের মানসিক অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমি ঠিক করলাম সুব্রতকে সব কিছু বলব। কিন্তু ভাবলাম, এরকম কথা শুনলে সুব্রত কি ভাববে? তাই আমি একটু অপেক্ষা করলাম। তারপর একদিন ঋতিক আমাকে বলল, মা, আমি তোমাকে একটা চিঠি লিখেছি। আমি বললাম, কি চিঠি? ঋতিক বলল, প্রেমের চিঠি। আমি রাগ করে বললাম, ঋতিক, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। ঋতিক বলল, মা, আমি তোমার জন্য দেশপ্রেমিকের মতো দেশপ্রেমের গান লিখেছি। ভুল বুঝলে। আসলে তোমার প্রতি আমার শ্রদ্ধা আর ভালোবাসার কথা লিখেছি। আমি একটু শান্ত হয়ে বললাম, তাহলে দেখাও। ঋতিক চিঠিটা নিয়ে এল। আমি পরে দেখি সেখানে লেখা, প্রিয় মা, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তোমাকে ভালোবেসে আমি গর্বিত।
তুমি যে রকম যত্ন নিয়ে আমাকে বড় করেছ তার জন্য আমি কৃতজ্ঞ। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে মূল্যবান। আমি চাই সারা জীবন তোমার পাশে থাকতে গু। চিঠিটা পড়ে আমার ভালো লাগল। আমি বললাম, এই চিঠিটা সুন্দর। ঋতিক বলল, সত্যিই মা? আমি বললাম, হ্যাঁ। ঋতিক বলল, মা, আমি তোমাকে আরও অনেক চিঠি লিখব। কিন্তু পরের দিন ঋতিক আরেকটা চিঠি দিল। সেটা পড়ে আমি ভয় পেয়ে গেলাম। সেখানে লেখা ছিল, প্রিয় মা, আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। তোমার সৌন্দর্য আমাকে পাগল করে দেয়। আমি চাই তুমি আমার প্রেমিকা হও। আমরা একসাথে রোমান্টিক সময় কাটাই। আমি চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়ে ঋতিককে বললাম, তুমি আর এরকম চিঠি লিখবে না। ঋতিক বলল, কেন মা? আমার মনের কথা লিখেছি। আমি বললাম, এটা ভুল। ঋতিক বলল, কোনটা ভুল? আমি বললাম, সব। এদিকে আমি লক্ষ্য করলাম ঋতিক আমার প্রতিটা কাজের উপর নজর রাখছে। আমি কি পড়ি, কি খাই, কোথায় যাই, সব কিছু সে দেখছে। এমনকি আমি বাথরুমে গেলেও সে দরজার কাছে থাকে। আমি বুঝতে পারলাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একদিন আমি সুব্রতকে সব কিছু বলার সিদ্ধান্ত নিলাম। কিন্তু ভাবলাম এরকম কথা শুনলে সুব্রত ঋতিকের সাথে কেমন আচরণ করবে। তাই আমি আরও কিছুদিন অপেক্ষা করলাম। তারপর একদিন ঋতিক আমাকে বলল, মা, আমি তোমার জন্য একটা গয়না কিনেছি। আমি বললাম, কি গয়না? ঋতিক বলল, একটা নেকলেস। আমি বললাম, কেন? ঋতিক বলল, তুমি পরবে। আমি বললাম, আমার গয়নার প্রয়োজন নেই। ঋতিক বলল, মা, প্লিজ, আমি তোমার জন্য কিনেছি। আমি বললাম, না ঋতিক। ঋতিক বলল, তাহলে আমি কার জন্য কিনেছি? আমি বললাম, তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য কিনো। ঋতিক বলল, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমি বললাম, তাহলে একটা বানাও। ঋতিক বলল, মা, আমার তোমার মতো কেউ লাগবে না। আমি বললাম, ঋতিক, তুমি আবার সেই কথা বলছো? ঋতিক বলল, আমি সত্যি বলছি মা। আমি বললাম, তাহলে তুমি সাইকিয়াট্রিস্টের কাছে যাবে। ঋতিক রাগ করে বলল, আমার কোনো সমস্যা নেই। আমি বললাম, আছে। ঋতিক বলল, কি সমস্যা? আমি বললাম, তুমি তোমার মায়ের প্রতি অস্বাভাবিক আচরণ করছো। ঋতিক বলল, আমি ভালোবাসি বলেই তো। ক্রমশ পরিস্থিতি আরও জটিল হতে লাগল। কিন্তু হঠাৎ একদিন এমন একটা ঘটনা ঘটল যা সব কিছু পাল্টে দিল। সেদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ আমার ফোন বেজে উঠল। অচেনা একটা নাম্বার। আমি ফোন ধরলাম। ওপাশ থেকে, তুমি যা বলেছ তা খুবই ভুল। তুমি আমার ছেলে, এরকম চিন্তা করা উচিত নয়। ঋতিক বলল, মা, আমি জানি এটা সমাজ মেনে নেবে না। কিন্তু আমার মনের কথা আমি বলেছি। আমি তাকে বললাম, ঋতিক, তুমি বড় হচ্ছ। তোমার একটা ভালো মেয়ে খুঁজে নিতে হবে। ঋতিক আমার দিকে তাকিয়ে বলল, আমার কাছে তোমার মতো আর কেউ ভালো লাগে না মা। তারপর সে চলে গেল। আমি একা দাঁড়িয়ে ভাবতে লাগলাম এই পরিস্থিতি কি করে সামলাব। এরকম কথা শুনে আমি খুব অস্বস্তিতে পড়ে গিয়েছি। পরের দিন সকালে ঋতিক স্বাভাবিক আচরণ করছিল। কিন্তু আমি লক্ষ্য করলাম সে আমার দিকে একটু অন্যভাবে তাকাচ্ছে। নাশতার সময় সুব্রত বলল, আজ আমি একটু দেরিতে অফিস থেকে আসব। একটা মিটিং আছে। কি সোমাও স্কুলে চলে গেল। বাড়িতে শুধু আমি আর ঋতিক। ঋতিক আমার কাছে এসে বলল, মা, আমি কাল যা বলেছি তার জন্য দুঃখিত। আমি জানি তুমি অস্বস্তি বোধ করেছ। আমি বললাম, ঋতিক, তুমি বুঝতে পারছ যে এটা ভুল? ঋতিক বলল, হ্যাঁ মা, আমি বুঝতে পারছি। কিন্তু আমার মন থেকে এই ভালোবাসা মুছে ফেলতে পারছি না। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, ঋতিক, তুমি আমাকে ভালোবাসো, এটা ভালো কথা। কিন্তু সেটা মা হিসেবে ভালোবাসা। তুমি একটা সুন্দর মেয়ে বিয়ে করবে, তার সাথে সংসার করবে। এটাই স্বাভাবিক। ঋতিক আমার কথা শুনছিল, কিন্তু তার চোখে একটা আলাদা ভাব। হঠাৎ ঋতিক বলল, মা, আমি যদি তোমাকে বলি যে আমি তোমার জন্য একটা চমক রেখেছি? আমি বললাম, কি চমক? ঋতিক বলল, আজ রাতে তুমি জানতে পারবে। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, কিন্তু মনে মনে চিন্তিত হয়ে পড়লাম। সন্ধ্যার সময় ঋতিক বলল, মা, আজ রাতে আমি আর তুমি একসাথে সিনেমা দেখব। বাবা আর সোমা তাদের ঘরে থাকবে। আমি বললাম, কি সিনেমা? ঋতিক বলল, তুমি দেখলেই জানবে। আমার মনে হলো ঋতিক কোনো পরিকল্পনা করেছে। রাতে সুব্রত আর সোমা তাদের ঘরে চলে যাওয়ার পর ঋতিক আমাকে বসার ঘরে ডাকল। সে একটা পুরনো অ্যালবাম নিয়ে এল। মা, এই অ্যালবামটা দেখো। আমি অ্যালবামটা খুলে দেখি এর মধ্যে আমার ছোটবেলার ছবি, বিয়ের ছবি, ঋতিক আর সোমার জন্মের পরের ছবি। ঋতিক বলল, মা, এই ছবিগুলো দেখে আমার মনে হয় তুমি কত সুন্দর। বিশেষ করে তোমার বিয়ের ছবিগুলো। আমি বললাম, এসব পুরনো ছবি ঋতিক। ঋতিক বলল, না মা,
এই ছবিগুলো আমার কাছে খুবই মূল্যবান। তারপর সে একটা ছবি দেখিয়ে বলল, এই ছবিতে তুমি কত সুন্দর লাগছ। এই শাড়িটা তুমি এখনো পরো? আমি বললাম, না, এই শাড়িটা তো অনেক পুরনো। ঋতিক বলল, মা, তুমি যদি এই শাড়িটা আবার পরো? আমি বললাম, কেন? ঋতিক বলল, আমি দেখতে চাই তুমি এখনো কতটা সুন্দর লাগবে। আমি অস্বস্তি বোধ করে বললাম, ঋতিক, তুমি আবার এরকম কথা বলছ কেন? ঋতিক বলল, মা, আমি তোমাকে একটা কথা বলবো। কিন্তু তুমি রাগ করবে না? আমি বললাম, কি কথা? ঋতিক বলল, আমি কলেজে আমার বন্ধুদের সাথে আমাদের মায়েদের নিয়ে কথা বলি। আমি বলি আমার মা সবার চেয়ে সুন্দর। আমি বললাম, এটা তো স্বাভাবিক। ছেলেরা সবাই তাদের মায়েদের প্রশংসা করে। ঋতিক বলল, না মা, আমি যা বলি সেটা আলাদা। আমি বলি আমার মা শুধু সুন্দর নয়, সেক্সি। কি শুনে আমি চমকে উঠলাম। ঋতিক, তুমি কি বলছ? ঋতিক বলল, মা, আমি সত্যি কথা বলছি। আমার বন্ধুরাও বলে তোমাকে দেখতে অনেক সুন্দর। আমি বললাম, ঋতিক, এরকম কথাবার্তা বলা উচিত নয়। হঠাৎ ঋতিক উঠে দাঁড়িয়ে আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে কিছু দেখাতে চাই। তারপর সে তার ফোনটা বের করে একটা ভিডিও চালু করল। ভিডিওতে দেখি কয়েকজন ছেলে মেয়ে নাচছে। ঋতিক বলল, মা, এরা আমার কলেজের বন্ধুরা। ওরা সবাই তোমাকে চেনে। আমি বললাম, কিভাবে চেনে? ঋতিক বলল, আমি তোমার ছবি দেখিয়েছি। আমি রেগে গিয়ে বললাম, ঋতিক, তুমি আমার ছবি কেন দেখিয়েছ? ঋতিক বলল, মা, রেগে যেও না। আমি গর্ব করে তোমার ছবি দেখিয়েছি। আমি বললাম, এটা ভুল ঋতিকু। ঋতিক আমার কাছে বসে বলল, মা, আমি তোমাকে একটা কথা বলি। আমার এক বন্ধু আছে, তার নাম অর্জুন। সে বলেছে তোমাকে একবার দেখতে চায়। আমি বললাম, কেন? ঋতিক বলল, সে বলেছে তুমি তার মায়ের চেয়ে সুন্দর। আমি হতবাক হয়ে গেলাম। ঋতিক, তুমি কি বলছ? ঋতিক বলল, মা, আমি ভাবছি অর্জুনকে একদিন বাড়িতে নিয়ে আসব। তুমি তার সাথে কথা বলবে? আমি বললাম, না ঋতিক, আমি চাই না। ঋতিক বলল, কেন মা? তুমি তো আমার বন্ধুদের সাথে কথা বলতে পারো। আমি বললাম, ঋতিক, তোমার কথাবার্তা আমার ভালো লাগছে না। ঋতিক একটু চুপ করে থেকে বলল, মা, আমি তোমাকে একটা সিক্রেট বলি। আমি বললাম, কি সিক্রেট? ঋতিক বলল, আমি মাঝে মাঝে তোমার ছবি দেখে স্বপ্ন দেখি। আমি বললাম, কি ধরনের স্বপ্ন? ঋতিক বলল, স্বপ্ন দেখি তুমি আমার গার্লফ্রেন্ড। আমি একদম হকচকিয়ে গেলাম। ঋতিক, তুমি কি বলছো তা বুঝতে পারছ? ঋতিক বলল, মা, আমি জানি এটা পাগলামি, কিন্তু আমি কিছু করতে পারি না। আমি উঠে দাঁড়িয়ে বললাম, ঋতিক, তুমি এখনই তোমার ঘরে যাও। ঋতিক বলল, মা, আমার কথা শেষ হয়নি। আমি বললাম, আমি আর কিছু শুনতে চাই না। ঋতিক বলল, মা, আমি তোমাকে শুধু বলতে চাইছি যে আমি তোমাকে অন্য নজরে দেখি। আমি তাকে বললাম, ঋতিক, এটা খুবই ভুল। তুমি ডাক্তারের কাছে যাও। ঋতিক বলল, না মা, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু সত্যি কথা বলেছি। হঠাৎ সুব্রত তার ঘর থেকে বের হয়ে এল। কি হয়েছে? তোমরা কি নিয়ে তর্ক করছ? আমি বললাম, কিছু নয়, ঋতিকের সাথে একটা ব্যাপার নিয়ে কথা হচ্ছিল। সুব্রত ঋতিককে বলল, কি ব্যাপার? ঋতিক বলল, বাবা, কলেজের একটা ব্যাপার। সুব্রত বলল, আচ্ছা, তাহলে এখন সবাই ঘুমিয়ে যাও। আমি আমার ঘরে গিয়ে ভাবতে লাগলাম এই পরিস্থিতি কি করে সামলাব। ঋতিকের কথাবার্তা খুবই চিন্তার বিষয়। আমি সুব্রতকে বলব কি না ভাবছিলাম। কিন্তু এরকম কথা শুনলে সুব্রত কি ভাববে? পরের দিন সকালে ঋতিক একদম স্বাভাবিক আচরণ করছিল। সে সোমার সাথে খেলছিল, সুব্রতের সাথে কথা বলছিল। কিন্তু আমার দিকে তাকানোর সময় তার চোখে একটা আলাদা ভাব ছিল। আমি ঠিক করলাম ঋতিকের সাথে আরেকবার কথা বলব। বিকেলে সুব্রত অফিসে, সোমা খেলতে গেছে। আমি ঋতিককে ডাকলাম। ঋতিক, আমার সাথে কথা আছে। ঋতিক এসে বলল, হ্যাঁ মা, বলো। আমি বললাম, তুমি কাল যা বলেছিলে সেই নিয়ে আমি অনেক ভেবেছি। ঋতিক বলল, কি ভেবেছ? আমি বললাম, রীতি আমাকে দিচ্ছিল। লাল রং পানিতে মিশে যাচ্ছিল। ঋতিক বলল, দেখো মা, এই লাল রং কত সুন্দর। সোমাও পাশে দাঁড়িয়ে দেখছিল। মা, এই রং দেখতে অনেক সুন্দর, সোমা বলল। ঋতিক আমার হাত মুছে দিতে গিয়ে আমার আঙুলে আলতো করে স্পর্শ করল। তারপর সোমার দিকে তাকিয়ে বলল, সোমা, তুমি ঘরে যাও, আমি মায়ের হাত পরিষ্কার করে দিচ্ছি। সোমা চলে যাওয়ার পর ঋতিক আবার আমার কাছে এসে বলল, মা, আমি যা বলেছি তা ভুলে যেও না। আমি বললাম, ঋতিক, তুমি ভুল পথে চলেছ। আমি তোমার মা, এটা তুমি ভুলে যেতে পারো না। ঋতিক বলল, মা, আমি ভুলতে পারি না। আমার মন বলে তুমি শুধু আমার মা নও, তুমি একজন সুন্দর নারী। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, ঋতিক, তুমি যদি এরকম ভাবতে থাকো তাহলে তোমার মানসিক সমস্যা হবে। ঋতিক বলল, মা, আমার কোনো সমস্যা নেই।
আমি শুধু তোমাকে ভালোবাসি আমি বললাম, তাহলে তুমি একটা কাজ করো। তুমি কলেজে গিয়ে একটা মেয়ের সাথে বন্ধুত্ব করো ঋতিক বলল, মা, আমার কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করার ইচ্ছা নেই আমি বললাম, কেন? ঋতিক বলল, কারণ আমার কাছে তোমার মতো আর কেউ নেই আমি বিরক্ত হয়ে বললাম, ঋতিক, তুমি এরকম বলো না হঠাৎ ঋতিক বলল, মা, আমি তোমাকে একটা কথা বলি? আমি রাতে ঘুমাতে পারি না আমি জিজ্ঞেস করলাম, কেন? ঋতিক বলল, কারণ আমি তোমার কথা ভাবি আমি বললাম, কি ভাবো? ঋতিক বলল, ভাবি তুমি আমার পাশে শুয়ে আছো আমি রাগ করে বললাম, ঋতিক, এরকম কথা বলো না ঋতিক বলল, মা, আমি মিথ্যা বলছি না। আমি সত্যিই তোমার সাথে থাকতে চাই আমি বললাম, ঋতিক, তুমি আমার কাছ থেকে দূরে যাও। আমি তোমার সাথে এরকম কথা বলতে চাই না ঋতিক আমার কাছে এসে বলল, মা, তুমি রাগ করো না। আমি তোমাকে কষ্ট দিতে চাই না আমি বললাম, তাহলে এরকম কথা বলো না ঋতিক বলল, আচ্ছা মা, আমি চেষ্টা করব এরকম না ভাবতে আমি একটু শান্ত হয়ে বললাম, হ্যাঁ, এটাই ভালো কিন্তু ঋতিক আবার বলল, মা, কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো আমি বললাম, কি? ঋতিক বলল, আমি তোমার জন্য একটা গিফট কিনেছি আমি বললাম, কি গিফট? ঋতিক বলল, একটা শাড়ি আমি অবাক হয়ে বললাম, শাড়ি? কেন? ঋতিক বলল, আমি চাই তুমি সেই শাড়িটা পরো আমি বললাম, ঋতিক, আমার শাড়ির প্রয়োজন নেই ঋতিক বলল, মা, প্লিজ, শুধু একবার পরে দেখো আমি বললাম, না ঋতিক বলল, মা, আমি তোমার জন্য অনেক টাকা দিয়ে কিনেছি আমি ভাবলাম ঋতিক হয়তো আমার জন্য ভালো মনে কিনেছে। তাই বললাম, আচ্ছা, দেখি কি শাড়ি ঋতিক খুশি হয়ে বলল, আমি এখনই নিয়ে আসি সে তার ঘর থেকে একটা প্যাকেট নিয়ে এল। প্যাকেটটা খুলে দেখি একটা লাল রঙের শাড়ি। আমি বললাম, এটা তো খুব সুন্দর ঋতিক বলল, মা, তুমি এটা পরে দেখাবে? আমি বললাম, আচ্ছা, কাল পরব ঋতিক বলল, না মা, এখনই পরো আমি বললাম, এখন কেন? ঋতিক বলল, আমি দেখতে চাই তোমাকে কেমন লাগে আমি ভাবলাম একবার পরে দেখাতেই বা কী সমস্যা। তাই বললাম, আচ্ছা, আমি পরে আসছি আমি ঘরে গিয়ে শাড়িটা পরলাম। শাড়িটা সত্যিই খুব সুন্দর। আমি বেরিয়ে এসে ঋতিককে দেখালাম। ঋতিক আমাকে দেখে বলল, ওয়াও, মা, তুমি দেখতে অসাধারণ লাগছো আমি হেসে বললাম, ধন্যবাদ ঋতিক বলল, মা, তুমি একদম দুলহনের মতো লাগছো আমি বললাম, এখন আমি শাড়িটা খুলে রাখি ঋতিক বলল, না মা, আরও একটু পরে থাকো আমি বললাম, কেন? ঋতিক বলল, আমি তোমার কিছু ছবি তুলব আমি বললাম, ছবি কেন? ঋতিক বলল, মা, তুমি এত সুন্দর লাগছ, ছবি তুলে রাখব আমি রাজি হয়ে গেলাম। ঋতিক তার ফোন দিয়ে আমার কয়েকটা ছবি তুল। তারপর বলল, মা, তুমি একটু পোজ দাও আমি কিছু পোজ দিলাম। ঋতিক ছবি তুলতে থাকল। হঠাৎ সোমা বাড়িতে ফিরে এল। সে আমাকে দেখে বলল, বাহ মা, তুমি কত সুন্দর লাগছ আমি বললাম, ঋতিক আমার জন্য এই শাড়িটা কিনেছে কি? সোমা বলল, ভাইজা, তুমি খুব ভালো কিনেছ ঋতিক বলল, হ্যাঁ, মায়ের জন্য সবচেয়ে সুন্দরটাই কিনেছি সন্ধ্যার সময় সুব্রত অফিস থেকে ফিরল। আমাকে দেখে বলল, তুমি আজ এত সাজগোজ করেছ কেন? আমি বললাম, ঋতিক আমার জন্য এই শাড়িটা কিনেছে সুব্রত বলল, বাহ ঋতিক, তুমি খুব ভালো কাজ করেছ ঋতিক বলল, বাবা, মায়ের জন্য আরও কিছু কিনব রাতের খাবারের সময় ঋতিক বলল, মা, তুমি এই শাড়িতে আরও সুন্দর লাগছ সুব্রত বলল, হ্যাঁ, তোমার মা সবসময় সুন্দর সোমা বলল, মা, আমারও এরকম একটা শাড়ি কিনে দেবে? আমি বললাম, তুমি এখনও ছোট সোনাগি। খাবারের পর ঋতিক আমার কাছে এসে বলল, মা, আমি তোমার ছবিগুলো দেখাবো? আমি বললাম, কি ছবি? ঋতিক বলল, যেগুলো আজ তুলেছি আমি বললাম, আচ্ছা, দেখাও ঋতিক তার ফোনে ছবিগুলো দেখাল। সত্যিই ছবিগুলো খুব সুন্দর হয়েছে। ঋতিক বলল, মা, আমি এই ছবিগুলো প্রিন্ট করে দেয়ালে টাঙিয়ে রাখব আমি বললাম, কেন? ঋতিক বলল, যাতে আমি সবসময় তোমাকে দেখতে পারি আমি বললাম, আমি তো বাড়িতেই আছি ঋতিক বলল, হ্যাঁ, কিন্তু এই রূপে তুমি সবসময় থাকো না আমি বুঝতে পারলাম ঋতিক আবার তার পুরনো কথাবার্তায় ফিরে যাচ্ছে। আমি বললাম, ঋতিক, তুমি আবার সেই কথা বলছ ঋতিক বলল, না মা, আমি শুধু বলছি তুমি সুন্দর আমি বললাম, আচ্ছা, এখন আমি শাড়িটা খুলে রাখি ঋতিক বলল, মা, আরও একটু পরে থাকো আমি বললাম, কেন? ঋতিক বলল, আমি তোমার সাথে একটু বসব আমি বললাম, আচ্ছা আমরা বসার ঘরে বসলাম। ঋতিক বলল, মা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আমি বললাম, হ্যাঁ জানি ঋতিক বলল, না মা, তুমি সেটা জানো না আমি বললাম, কি জানি না? ঋতিক বলল, আমি তোমাকে যতটা ভালোবাসি ততটা কেউ ভালোবাসে না আমি বললাম, তোমার বাবাও আমাকে ভালোবাসে ঋতিক বলল, না মা, বাবার ভালোবাসা আর আমার ভালোবাসা আলাদা
আমি বললাম, কিভাবে আলাদা? ঋতিক বলল, বাবা তোমাকে স্ত্রী হিসেবে ভালোবাসে। আমি তোমাকে সে থেমে গেল। আমি বললাম, কি? ঋতিক বলল, আমি তোমাকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে ভালোবাসি। আমি বললাম, এটা তো স্বাভাবিক। ঋতিক বলল, না মা, এটা স্বাভাবিক নয়। আমি বললাম, কেন? ঋতিক বলল, কারণ আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও ভালোবাসি। আমি আবার অস্বস্তি বোধ করতে শুরু করলাম। ঋতিক, তুমি আবার সেই কথা বলছ? ঋতিক বলল, মা, আমি মিথ্যা কথা বলতে পারি না। আমি বললাম, ঋতিক, তুমি ঠিক নেই। তোমার কাউন্সেলিং প্রয়োজন। ঋতিক বলল, আমার কোনো সমস্যা নেই মা। আমি শুধু তোমাকে ভালোবাসি। হঠাৎ ঋতিক আমার কাছে এসে বসল। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে একটা কথা বলি। আমি আমার হাত সরিয়ে নিয়ে বললাম, না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ঋতিক বলল, মা, প্লিজ। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আমি আমার ঘরে যাচ্ছি। ঋতিক বলল, মা, তুমি আমার থেকে দূরে সরে যেও না। আমি বললাম, ঋতিক, তুমি যতক্ষণ এরকম কথা বলবে ততক্ষণ আমি তোমার কাছে আসব না। ঋতিক বলল, আচ্ছা মা, আমি আর বলব না। আমি বললাম, সত্যি? ঋতিক বলল, হ্যাঁ মা। কিন্তু পরের দিন সকালে আমি দেখি ঋতিক আমার ছবিগুলো প্রিন্ট করে তার ঘরে টাঙিয়েছে। আমি তার ঘরে গিয়ে বললাম, এগুলো কি? ঋতিক বলল, তোমার ছবি। আমি বললাম, এগুলো সরাও। ঋতিক বলল, কেন মা? আমি বললাম, এটা ঠিক নয়। ঋতিক বলল, মা, এতে সমস্যা কি? আমি তোমার ছবি রাখতে পারি না। আমি বললাম, পারো, কিন্তু এভাবে নয়। ঋতিক বলল, তাহলে কিভাবে? আমি বললাম, সাধারণ ছবি রাখতে পারো। ঋতিক বলল, এগুলোও তো সাধারণ ছবি। আমি বললাম, না, এগুলো আলাদা। এদিকে সোমা স্কুল থেকে ফিরে ঋতিকের ঘরে গিয়ে ছবিগুলো দেখে বলল, বাহ, মায়ের ছবিগুলো কত সুন্দর। ঋতিক বলল, হ্যাঁ মা, খুব সুন্দর। সোমা বলল, আমারও এরকম ছবি তুলে দেবে? ঋতিক বলল, তুমি বড় হলে তুলব। সন্ধ্যার সময় সুব্রত ঋতিকের ঘরে গিয়ে ছবিগুলো দেখে বলল, বাহ, তোমার মায়ের ছবি খুব সুন্দর হয়েছে। ঋতিক বলল, হ্যাঁ বাবা, আমি ভালো তুলেছি। সুব্রত বলল, হ্যাঁ, তুমি ভালো ফটোগ্রাফার হতে পারবে। কিন্তু আমি জানতাম ঋতিকের ছবি তোলার পিছনে আলাদা উদ্দেশ্য আছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে শুনতে চায় না। ধীরে ধীরে পরিস্থিতি আরও জটিল হয়ে যাচ্ছিল। একদিন ঋতিক আমাকে বলল, মা, আমি তোমার সাথে একটা জায়গায় যেতে চাই। আমি বললাম, কোনো জায়গায়? ঋতিক বলল, একটা পার্কে। আমি বললাম, কেন? ঋতিক বলল, আমি তোমার সাথে একা সময় কাটাতে চাই। আমি বললাম, আমরা তো বাড়িতেই একা থাকি। ঋতিক বলল, না মা, বাইরে যেতে চাই। আমি বললাম, সবাই মিলে যাব। ঋতিক বলল, না, শুধু আমরা দুজন। আমি বললাম, কেন? ঋতিক বলল, আমি তোমার সাথে রোমান্টিক সময় কাটাতে চাই। শুনে আমি চমকে গেলাম। ঋতিক, তুমি আবার সেই কথা বলছ? ঋতিক বলল, মা, আমি স্বপ্ন দেখি আমরা দুজন হাত ধরে পার্কে হাঁটছি। আমি বললাম, ঋতিক, এটা ভুল। ঋতিক বলল, কি ভুল মা? আমি বললাম, মা, ছেলে এভাবে রোমান্টিক সময় কাটায় না। ঋতিক বলল, কেন? আমরা কি করতে পারি না? আমি বুঝতে পারলাম ঋতিকের মানসিক অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমি ঠিক করলাম সুব্রতকে সব কিছু বলব। কিন্তু ভাবলাম, এরকম কথা শুনলে সুব্রত কি ভাববে? তাই আমি একটু অপেক্ষা করলাম। তারপর একদিন ঋতিক আমাকে বলল, মা, আমি তোমাকে একটা চিঠি লিখেছি। আমি বললাম, কি চিঠি? ঋতিক বলল, প্রেমের চিঠি। আমি রাগ করে বললাম, ঋতিক, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। ঋতিক বলল, মা, আমি তোমার জন্য দেশপ্রেমিকের মতো দেশপ্রেমের গান লিখেছি। ভুল বুঝলে। আসলে তোমার প্রতি আমার শ্রদ্ধা আর ভালোবাসার কথা লিখেছি। আমি একটু শান্ত হয়ে বললাম, তাহলে দেখাও। ঋতিক চিঠিটা নিয়ে এল। আমি পরে দেখি সেখানে লেখা, প্রিয় মা, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তোমাকে ভালোবেসে আমি গর্বিত। তুমি যে রকম যত্ন নিয়ে আমাকে বড় করেছ তার জন্য আমি কৃতজ্ঞ। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে মূল্যবান। আমি চাই সারা জীবন তোমার পাশে থাকতে। চিঠিটা পড়ে আমার ভালো লাগল। আমি বললাম, এই চিঠিটা সুন্দর। ঋতিক বলল, সত্যিই মা? আমি বললাম, হ্যাঁ। ঋতিক বলল, মা, আমি তোমাকে আরও অনেক চিঠি লিখব। কিন্তু পরের দিন ঋতিক আরেকটা চিঠি দিল। সেটা পড়ে আমি ভয় পেয়ে গেলাম। সেখানে লেখা ছিল, প্রিয় মা, আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। তোমার সৌন্দর্য আমাকে পাগল করে দেয়। আমি চাই তুমি আমার প্রেমিকা হও। আমরা একসাথে রোমান্টিক সময় কাটাই। আমি চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়ে ঋতিককে বললাম, তুমি আর এরকম চিঠি লিখবে না। ঋতিক বলল, কেন মা? আমার মনের কথা লিখেছি। আমি বললাম, এটা ভুল। ঋতিক বলল, কোনটা ভুল? আমি বললাম, সব।
এদিকে আমি লক্ষ্য করলাম ঋতিক আমার প্রতিটা কাজের উপর নজর রাখছে। আমি কি পড়ি, কি খাই, কোথায় যাই, সব কিছু সে দেখছে। এমনকি আমি বাথরুমে গেলেও সে দরজার কাছে থাকে। আমি বুঝতে পারলাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একদিন আমি সুব্রতকে সব কিছু বলার সিদ্ধান্ত নিলাম। কিন্তু ভাবলাম এরকম কথা শুনলে সুব্রত ঋতিকের সাথে কেমন আচরণ করবে। তাই আমি আরও কিছুদিন অপেক্ষা করলাম। তারপর একদিন ঋতিক আমাকে বলল, মা, আমি তোমার জন্য একটা গয়না কিনেছি। আমি বললাম, কি গয়না? ঋতিক বলল, একটা নেকলেস। আমি বললাম, কেন? ঋতিক বলল, তুমি পরবে। আমি বললাম, আমার গয়নার প্রয়োজন নেই। ঋতিক বলল, মা প্লিজ, আমি তোমার জন্য কিনেছি। আমি বললাম, না ঋতিক। ঋতিক বলল, তাহলে আমি কার জন্য কিনেছি? আমি বললাম, তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য কিনো। ঋতিক বলল, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমি বললাম, তাহলে একটা বানাও। ঋতিক বলল, মা, আমার তোমার মতো কেউ লাগবে না। আমি বললাম, ঋতিক, তুমি আবার সেই কথা বলছো? ঋতিক বলল, আমি সত্যি বলছি মা। আমি বললাম, তাহলে তুমি সাইকিয়াট্রিস্টের কাছে যাবে। ঋতিক রাগ করে বলল, আমার কোনো সমস্যা নেই। আমি বললাম, আছে। ঋতিক বলল, কি সমস্যা? আমি বললাম, তুমি তোমার মায়ের প্রতি অস্বাভাবিক আচরণ করছো। ঋতিক বলল, আমি ভালোবাসি বলেই তো। ক্রমশ পরিস্থিতি আরও জটিল হতে লাগল। কিন্তু হঠাৎ একদিন এমন একটা ঘটনা ঘটল যা সব কিছু পাল্টে দিল। সেদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ আমার ফোন বেজে উঠল। অচেনা একটা নাম্বার। আমি ফোন ধরলাম। ওপাশ থেকে, তুমি যা বলেছ তা খুবই ভুল। তুমি আমার ছেলে, এরকম চিন্তা করা উচিত নয়। ঋতিক বলল, মা, আমি জানি এটা সমাজ মেনে নেবে না। কিন্তু আমার মনের কথা আমি বলেছি। আমি তাকে বললাম, ঋতিক, তুমি বড় হচ্ছ। তোমার একটা ভালো মেয়ে খুঁজে নিতে হবে। ঋতিক আমার দিকে তাকিয়ে বলল, আমার কাছে তোমার মতো আর কেউ ভালো লাগে না মা। তারপর সে চলে গেল। আমি একা দাঁড়িয়ে ভাবতে লাগলাম এই পরিস্থিতি কি করে সামলাব। এরকম কথা শুনে আমি খুব অস্বস্তিতে পড়ে গিয়েছি। পরের দিন সকালে ঋতিক স্বাভাবিক আচরণ করছিল। কিন্তু আমি লক্ষ্য করলাম সে আমার দিকে একটু অন্যভাবে তাকাচ্ছে। নাশতার সময় সুব্রত বলল, আজ আমি একটু দেরিতে অফিস থেকে আসব। একটা মিটিং আছে। কি সময়ও স্কুলে চলে গেল। বাড়িতে শুধু আমি আর ঋতিক। ঋতিক আমার কাছে এসে বলল, মা, আমি কাল যা বলেছি তার জন্য দুঃখিত। আমি জানি তুমি অস্বস্তি বোধ করেছ। আমি বললাম, ঋতিক, তুমি বুঝতে পারছ যে এটা ভুল? ঋতিক বলল, হ্যাঁ মা, আমি বুঝতে পারছি। কিন্তু আমার মন থেকে এই ভালোবাসা মুছে ফেলতে পারছি না। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, ঋতিক, তুমি আমাকে ভালোবাসো, এটা ভালো কথা। কিন্তু সেটা মা হিসেবে ভালোবাসা। তুমি একটা সুন্দর মেয়ে বিয়ে করবে, তার সাথে সংসার করবে। এটাই স্বাভাবিক। ঋতিক আমার কথা শুনছিল, কিন্তু তার চোখে একটা আলাদা ভাব। হঠাৎ ঋতিক বলল, মা, আমি যদি তোমাকে বলি যে আমি তোমার জন্য একটা চমক রেখেছি। আমি বললাম, কি চমক? ঋতিক বলল, আজ রাতে তুমি জানতে পারবে। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, কিন্তু মনে মনে চিন্তিত হয়ে পড়লাম। সন্ধ্যার সময় ঋতিক বলল, মা, আজ রাতে আমি আর তুমি একসাথে সিনেমা দেখব। বাবা আর সোমা তাদের ঘরে থাকবে। আমি বললাম, কি সিনেমা? ঋতিক বলল, তুমি দেখলেই জানবে। আমার মনে হলো ঋতিক কোনো পরিকল্পনা করেছে। রাতে সুব্রত আর সোমা তাদের ঘরে চলে যাওয়ার পর ঋতিক আমাকে বসার ঘরে ডাকল। সে একটা পুরনো অ্যালবাম নিয়ে এল। মা, এই অ্যালবামটা দেখো। আমি অ্যালবামটা খুলে দেখি এর মধ্যে আমার ছোটবেলার ছবি, বিয়ের ছবি, ঋতিক আর সোমার জন্মের পরের ছবি। ঋতিক বলল, মা, এই ছবিগুলো দেখে আমার মনে হয় তুমি কত সুন্দর। বিশেষ করে তোমার বিয়ের ছবিগুলো। আমি বললাম, এসব পুরনো ছবি? ঋতিক বলল, না মা, এই ছবিগুলো আমার কাছে খুবই মূল্যবান। তারপর সে একটা ছবি দেখিয়ে বলল, এই ছবিতে তুমি কত সুন্দর লাগছ। এই শাড়িটা তুমি এখনো পরো? আমি বললাম, না, এই শাড়িটা তো অনেক পুরনো। ঋতিক বলল, মা, তুমি যদি এই শাড়িটা আবার পরো? আমি বললাম, কেন? ঋতিক বলল, আমি দেখতে চাই তুমি এখনো কতটা সুন্দর লাগবে। আমি অস্বস্তি বোধ করে বললাম, ঋতিক, তুমি আবার এরকম কথা বলছো কেন? ঋতিক বলল, মা, আমি তোমাকে একটা কথা বলবো। কিন্তু তুমি রাগ করবে না? আমি বললাম, কি কথা? ঋতিক বলল, আমি কলেজে আমার বন্ধুদের সাথে আমাদের মায়েদের নিয়ে কথা বলি। আমি বলি আমার মা সবার চেয়ে সুন্দর। আমি বললাম, এটা তো স্বাভাবিক। ছেলেরা সবাই তাদের মায়েদের প্রশংসা করে। ঋতিক বলল, না মা, আমি যা বলি সেটা আলাদা। আমি বলি আমার মা শুধু সুন্দর নয়, সেক্সি। কি শুনে আমি চমকে উঠলাম। ঋতিক, তুমি কি বলছো? ঋতিক বলল, মা, আমি সত্যি কথা বলছি।
আমার বন্ধুরাও বলে তোমাকে দেখতে অনেক সুন্দর গু। আমি বললাম, ঋতিক, এরকম কথাবার্তা বলা উচিত নয় গে। হঠাৎ ঋতিক উঠে দাঁড়িয়ে আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে কিছু দেখাতে চাই কি। তারপর সে তার ফোনটা বের করে একটা ভিডিও চালু করল। ভিডিওতে দেখি কয়েকজন ছেলে মেয়ে নাচছে। ঋতিক বলল, মা, এরা আমার কলেজের বন্ধুরা। ওরা সবাই তোমাকে চেনে গি। আমি বললাম, কিভাবে চেনে? ঋতিক বলল, আমি তোমার ছবি দেখিয়েছি। আমি রেগে গিয়ে বললাম, ঋতিক, তুমি আমার ছবি কেন দেখিয়েছ? ঋতিক বলল, মা, রেগে যেও না। আমি গর্ব করে তোমার ছবি দেখিয়েছি। আমি বললাম, এটা ভুল ঋতিকু। ঋতিক আমার কাছে বসে বলল, মা, আমি তোমাকে একটা কথা বলি। আমার এক বন্ধু আছে, তার নাম অর্জুন। সে বলেছে তোমাকে একবার দেখতে চায়। আমি বললাম, কেন? ঋতিক বলল, সে বলেছে তুমি তার মায়ের চেয়ে সুন্দর। আমি হতবাক হয়ে গেলাম। ঋতিক, তুমি কি বলছ? ঋতিক বলল, মা, আমি ভাবছি অর্জুনকে একদিন বাড়িতে নিয়ে আসব। তুমি তার সাথে কথা বলবে? আমি বললাম, না ঋতিক, আমি চাই না। ঋতিক বলল, কেন মা? তুমি তো আমার বন্ধুদের সাথে কথা বলতে পারো। আমি বললাম, ঋতিক, তোমার কথাবার্তা আমার ভালো লাগছে না গি। ঋতিক একটু চুপ করে থেকে বলল, মা, আমি তোমাকে একটা সিক্রেট বলি। আমি বললাম, কি সিক্রেট? ঋতিক বলল, আমি মাঝে মাঝে তোমার ছবি দেখে স্বপ্ন দেখি। আমি বললাম, কি ধরনের স্বপ্ন? ঋতিক বলল, স্বপ্ন দেখি তুমি আমার গার্লফ্রেন্ড। আমি একদম হকচকিয়ে গেলাম। ঋতিক, তুমি কি বলছো তা বুঝতে পারছ? ঋতিক বলল, মা, আমি জানি এটা পাগলামি, কিন্তু আমি কিছু করতে পারি না। আমি উঠে দাঁড়িয়ে বললাম, ঋতিক, তুমি এখনই তোমার ঘরে যাও। ঋতিক বলল, মা, আমার কথা শেষ হয়নি গি। আমি বললাম, আমি আর কিছু শুনতে চাই না। ঋতিক বলল, মা, আমি তোমাকে শুধু বলতে চাইছি যে আমি তোমাকে অন্য নজরে দেখি। আমি তাকে বললাম, ঋতিক, এটা খুবই ভুল। তুমি ডাক্তারের কাছে যাও। ঋতিক বলল, না মা, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু সত্যি কথা বলেছি। হঠাৎ সুব্রত তার ঘর থেকে বের হয়ে এল। কি হয়েছে? তোমরা কি নিয়ে তর্ক করছ? আমি বললাম, কিছু নয়, ঋতিকের সাথে একটা ব্যাপার নিয়ে কথা হচ্ছিল। সুব্রত ঋতিককে বলল, কি ব্যাপার? ঋতিক বলল, বাবা, কলেজের একটা ব্যাপার। সুব্রত বলল, আচ্ছা, তাহলে এখন সবাই ঘুমিয়ে যাও। আমি আমার ঘরে গিয়ে ভাবতে লাগলাম এই পরিস্থিতি কি করে সামলাব। ঋতিকের কথাবার্তা খুবই চিন্তার বিষয়। আমি সুব্রতকে বলব কি না ভাবছিলাম, কিন্তু এরকম কথা শুনলে সুব্রত কি ভাববে? পরের দিন সকালে ঋতিক একদম স্বাভাবিক আচরণ করছিল। সে সোমার সাথে খেলছিল, সুব্রতের সাথে কথা বলছিল। কিন্তু আমার দিকে তাকানোর সময় তার চোখে একটা আলাদা ভাব ছিল। আমি ঠিক করলাম ঋতিকের সাথে আরেকবার কথা বলব। বিকেলে সুব্রত অফিসে, সোমা খেলতে গেছে। আমি ঋতিককে ডাকলাম। ঋতিক, আমার সাথে কথা আছে। ঋতিক এসে বলল, হ্যাঁ মা, বলো। আমি বললাম, তুমি কাল যা বলেছিলে সেই নিয়ে আমি অনেক ভেবেছি। ঋতিক বলল, কি ভেবেছ? আমি বললাম, রীতি আমাকে দিচ্ছিল। লাল রং পানিতে মিশে যাচ্ছিল। ঋতিক বলল, দেখো মা, এই লাল রং কত সুন্দর। কি সোমাও পাশে দাঁড়িয়ে দেখছিল। মা, এই রং দেখতে অনেক সুন্দর, সোমা বলল। ঋতিক আমার হাত মুছে দিতে গিয়ে আমার আঙুলে আলতো করে স্পর্শ করল। তারপর সোমার দিকে তাকিয়ে বলল, সোমা, তুমি ঘরে যাও, আমি মায়ের হাত পরিষ্কার করে দিচ্ছি। সোমা চলে যাওয়ার পর ঋতিক আবার আমার কাছে এসে বলল, মা, আমি যা বলেছি তা ভুলে যেও না। আমি বললাম, ঋতিক, তুমি ভুল পথে চলেছ। আমি তোমার মা, এটা তুমি ভুলে যেতে পারো না। ঋতিক বলল, মা, আমি ভুলতে পারি না। আমার মন বলে তুমি শুধু আমার মা নও, তুমি একজন সুন্দর নারী গো। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, ঋতিক, তুমি যদি এরকম ভাবতে থাকো তাহলে তোমার মানসিক সমস্যা হবে। ঋতিক বলল, মা, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি বললাম, তাহলে তুমি একটা কাজ করো। তুমি কলেজে গিয়ে একটা মেয়ের সাথে বন্ধুত্ব করো। ঋতিক বলল, মা, আমার কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করার ইচ্ছা নেই। আমি বললাম, কেন? ঋতিক বলল, কারণ আমার কাছে তোমার মতো আর কেউ নেই। আমি বিরক্ত হয়ে বললাম, ঋতিক, তুমি এরকম বলো না। হঠাৎ ঋতিক বলল, মা, আমি তোমাকে একটা কথা বলি। আমি রাতে ঘুমাতে পারি না। আমি জিজ্ঞেস করলাম, কেন? ঋতিক বলল, কারণ আমি তোমার কথা ভাবি। আমি বললাম, কি ভাবো? ঋতিক বলল, ভাবি তুমি আমার পাশে শুয়ে আছো। আমি রাগ করে বললাম, ঋতিক, এরকম কথা বলো না। ঋতিক বলল, মা, আমি মিথ্যা বলছি না। আমি সত্যিই তোমার সাথে থাকতে চাই। আমি বললাম, ঋতিক, তুমি আমার কাছ থেকে দূরে যাও। আমি তোমার সাথে এরকম কথা বলতে চাই না। ঋতিক আমার কাছে এসে বলল, মা, তুমি রাগ করো না।
আমি তোমাকে কষ্ট দিতে চাই না গিয়ে আমি বললাম, তাহলে এরকম কথা বলো না ঘি ঋতিক বলল, আচ্ছা মা, আমি চেষ্টা করব এরকম না ভাবতে আমি একটু শান্ত হয়ে বললাম, হ্যাঁ, এটাই ভালো কিন্তু ঋতিক আবার বলল, মা, কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো আমি বললাম, কি? ঋতিক বলল, আমি তোমার জন্য একটা গিফট কিনেছি আমি বললাম, কি গিফট? ঋতিক বলল, একটা শাড়ি আমি অবাক হয়ে বললাম, শাড়ি? কেন? ঋতিক বলল, আমি চাই তুমি সেই শাড়িটা পরো আমি বললাম, ঋতিক, আমার শাড়ির প্রয়োজন নেই ঋতিক বলল, মা, প্লিজ শুধু একবার পরে দেখো আমি বললাম, না ঋতিক ঋতিক বলল, মা, আমি তোমার জন্য অনেক টাকা দিয়ে কিনেছি আমি ভাবলাম ঋতিক হয়তো আমার জন্য ভালো মনে কিনেছে। তাই বললাম, আচ্ছা দেখি কি শাড়ি ঋতিক খুশি হয়ে বলল, আমি এখনই নিয়ে আসি সে তার ঘর থেকে একটা প্যাকেট নিয়ে এল। প্যাকেটটা খুলে দেখি একটা লাল রঙের শাড়ি। আমি বললাম, এটা তো খুব সুন্দর ঋতিক বলল, মা, তুমি এটা পরে দেখাবে? আমি বললাম, আচ্ছা, কাল পরব ঋতিক বলল, না মা, এখনই পরো আমি বললাম, এখন কেন? ঋতিক বলল, আমি দেখতে চাই তোমাকে কেমন লাগে আমি ভাবলাম একবার পরে দেখাতেই বা কী সমস্যা। তাই বললাম, আচ্ছা, আমি পরে আসছি আমি ঘরে গিয়ে শাড়িটা পরলাম। শাড়িটা সত্যিই খুব সুন্দর। আমি বেরিয়ে এসে ঋতিককে দেখালাম। ঋতিক আমাকে দেখে বলল, ওয়াও মা, তুমি দেখতে অসাধারণ লাগছো আমি হেসে বললাম, ধন্যবাদ ঋতিক বলল, মা, তুমি একদম দুলহনের মতো লাগছো আমি বললাম, এখন আমি শাড়িটা খুলে রাখি ঋতিক বলল, না মা, আরও একটু পরে থাকো আমি বললাম, কেন? ঋতিক বলল, আমি তোমার কিছু ছবি তুলব আমি বললাম, ছবি কেন? ঋতিক বলল, মা, তুমি এত সুন্দর লাগছ, ছবি তুলে রাখব আমি রাজি হয়ে গেলাম। ঋতিক তার ফোন দিয়ে আমার কয়েকটা ছবি তুল। তারপর বলল, মা, তুমি একটু পোজ দাও আমি কিছু পোজ দিলাম। ঋতিক ছবি তুলতে থাকল। হঠাৎ সোমা বাড়িতে ফিরে এল। সে আমাকে দেখে বলল, বাহ মা, তুমি কত সুন্দর লাগছ আমি বললাম, ঋতিক আমার জন্য এই শাড়িটা কিনেছে কি? সোমা বলল, ভাইজা, তুমি খুব ভালো কিনেছ ঋতিক বলল, হ্যাঁ, মায়ের জন্য সবচেয়ে সুন্দরটাই কিনেছি সন্ধ্যার সময় সুব্রত অফিস থেকে ফিরল। আমাকে দেখে বলল, তুমি আজ এত সাজগোজ করেছ কেন? আমি বললাম, ঋতিক আমার জন্য এই শাড়িটা কিনেছে সুব্রত বলল, বাহ ঋতিক, তুমি খুব ভালো কাজ করেছ ঋতিক বলল, বাবা, মায়ের জন্য আরও কিছু কিনব রাতের খাবারের সময় ঋতিক বলল, মা, তুমি এই শাড়িতে আরও সুন্দর লাগছ সুব্রত বলল, হ্যাঁ, তোমার মা সবসময় সুন্দর সোমা বলল, মা, আমারও এরকম একটা শাড়ি কিনে দেবে? আমি বললাম, তুমি এখনও ছোট সোনাগি। খাবারের পর ঋতিক আমার কাছে এসে বলল, মা, আমি তোমার ছবিগুলো দেখাবো? আমি বললাম, কি ছবি? ঋতিক বলল, যেগুলো আজ তুলেছি আমি বললাম, আচ্ছা, দেখাও ঋতিক তার ফোনে ছবিগুলো দেখাল। সত্যিই ছবিগুলো খুব সুন্দর হয়েছে। ঋতিক বলল, মা, আমি এই ছবিগুলো প্রিন্ট করে দেয়ালে টাঙিয়ে রাখব আমি বললাম, কেন? ঋতিক বলল, যাতে আমি সবসময় তোমাকে দেখতে পারি আমি বললাম, আমি তো বাড়িতেই আছি ঋতিক বলল, হ্যাঁ, কিন্তু এই রূপে তুমি সবসময় থাকো না আমি বুঝতে পারলাম ঋতিক আবার তার পুরনো কথাবার্তায় ফিরে যাচ্ছে। আমি বললাম, ঋতিক, তুমি আবার সেই কথা বলছো ঋতিক বলল, না মা, আমি শুধু বলছি তুমি সুন্দর আমি বললাম, আচ্ছা, এখন আমি শাড়িটা খুলে রাখি ঋতিক বলল, মা, আরও একটু পরে থাকো আমি বললাম, কেন? ঋতিক বলল, আমি তোমার সাথে একটু বসব আমি বললাম, আচ্ছা আমরা বসার ঘরে বসলাম। ঋতিক বলল, মা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আমি বললাম, হ্যাঁ জানি ঋতিক বলল, না মা, তুমি সেটা জানো না আমি বললাম, কি জানি না? ঋতিক বলল, আমি তোমাকে যতটা ভালোবাসি ততটা কেউ ভালোবাসে না আমি বললাম, তোমার বাবাও আমাকে ভালোবাসে ঋতিক বলল, না মা, বাবার ভালোবাসা আর আমার ভালোবাসা আলাদা আমি বললাম, কিভাবে আলাদা? ঋতিক বলল, বাবা তোমাকে স্ত্রী হিসেবে ভালোবাসে, আমি তোমাকে সে থেমে গেল। আমি বললাম, কি? ঋতিক বলল, আমি তোমাকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে ভালোবাসি আমি বললাম, এটা তো স্বাভাবিক ঋতিক বলল, না মা, এটা স্বাভাবিক নয় আমি বললাম, কেন? ঋতিক বলল, কারণ আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও ভালোবাসি আমি আবার অস্বস্তি বোধ করতে শুরু করলাম। ঋতিক, তুমি আবার সেই কথা বলছ ঋতিক বলল, মা, আমি মিথ্যা কথা বলতে পারি না আমি বললাম, ঋতিক, তুমি ঠিক নেই, তোমার কাউন্সেলিং প্রয়োজন ঋতিক বলল, আমার কোনো সমস্যা নেই মা, আমি শুধু তোমাকে ভালোবাসি হঠাৎ ঋতিক আমার কাছে এসে বসল। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে একটা কথা বলি আমি আমার হাত সরিয়ে নিয়ে বললাম, না,
আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ঋতিক বলল, মা প্লিজ। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আমি আমার ঘরে যাচ্ছি। ঋতিক বলল, মা তুমি আমার থেকে দূরে সরে যেও না। আমি বললাম, ঋতিক তুমি যতক্ষণ এরকম কথা বলবে ততক্ষণ আমি তোমার কাছে আসব না। ঋতিক বলল, আচ্ছা মা, আমি আর বলব না। আমি বললাম, সত্যি? ঋতিক বলল, হ্যাঁ মা। কিন্তু পরের দিন সকালে আমি দেখি ঋতিক আমার ছবিগুলো প্রিন্ট করে তার ঘরে টাঙিয়েছে। আমি তার ঘরে গিয়ে বললাম, এগুলো কি? ঋতিক বলল, তোমার ছবি। আমি বললাম, এগুলো সরাও। ঋতিক বলল, কেন মা? আমি বললাম, এটা ঠিক নয়। ঋতিক বলল, মা এতে সমস্যা কি? আমি তোমার ছবি রাখতে পারি না। আমি বললাম, পারো, কিন্তু এভাবে নয়। ঋতিক বলল, তাহলে কিভাবে? আমি বললাম, সাধারণ ছবি রাখতে পারো। ঋতিক বলল, এগুলোও তো সাধারণ ছবি। আমি বললাম, না, এগুলো আলাদা। এদিকে সোমা স্কুল থেকে ফিরে ঋতিকের ঘরে গিয়ে ছবিগুলো দেখে বলল, বাহ, মায়ের ছবিগুলো কত সুন্দর। ঋতিক বলল, হ্যাঁ মা, খুব সুন্দর। সোমা বলল, আমারও এরকম ছবি তুলে দেবে? ঋতিক বলল, তুমি বড় হলে তুলব। সন্ধ্যার সময় সুব্রত ঋতিকের ঘরে গিয়ে ছবিগুলো দেখে বলল, বাহ, তোমার মায়ের ছবি খুব সুন্দর হয়েছে। ঋতিক বলল, হ্যাঁ বাবা, আমি ভালো তুলেছি। সুব্রত বলল, হ্যাঁ, তুমি ভালো ফটোগ্রাফার হতে পারবে। কিন্তু আমি জানতাম ঋতিকের ছবি তোলার পিছনে আলাদা উদ্দেশ্য আছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে শুনতে চায় না। ধীরে ধীরে পরিস্থিতি আরও জটিল হয়ে যাচ্ছিল। একদিন ঋতিক আমাকে বলল, মা আমি তোমার সাথে একটা জায়গায় যেতে চাই। আমি বললাম, কোনো জায়গায়? ঋতিক বলল, একটা পার্কে। আমি বললাম, কেন? ঋতিক বলল, আমি তোমার সাথে একা সময় কাটাতে চাই। আমি বললাম, আমরা তো বাড়িতেই একা থাকি। ঋতিক বলল, না মা, বাইরে যেতে চাই। আমি বললাম, সবাই মিলে যাব। ঋতিক বলল, না, শুধু আমরা দুজন। আমি বললাম, কেন? ঋতিক বলল, আমি তোমার সাথে রোমান্টিক সময় কাটাতে চাই। শুনে আমি চমকে গেলাম। ঋতিক, তুমি আবার সেই কথা বলছ? ঋতিক বলল, মা আমি স্বপ্ন দেখি আমরা দুজন হাত ধরে পার্কে হাঁটছি। আমি বললাম, ঋতিক, এটা ভুল। ঋতিক বলল, কি ভুল মা? আমি বললাম, মা ছেলে এভাবে রোমান্টিক সময় কাটায় না। ঋতিক বলল, কেন? আমরা কি করতে পারি না? আমি বুঝতে পারলাম ঋতিকের মানসিক অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমি ঠিক করলাম সুব্রতকে সব কিছু বলব। কিন্তু ভাবলাম এরকম কথা শুনলে সুব্রত কি ভাববে? তাই আমি একটু অপেক্ষা করলাম। তারপর একদিন ঋতিক আমাকে বলল, মা আমি তোমাকে একটা চিঠি লিখেছি। আমি বললাম, কি চিঠি? ঋতিক বলল, প্রেমের চিঠি। আমি রাগ করে বললাম, ঋতিক, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। ঋতিক বলল, মা আমি তোমার জন্য দেশপ্রেমিকের মতো দেশপ্রেমের গান লিখেছি। ভুল বুঝলে। আসলে তোমার প্রতি আমার শ্রদ্ধা আর ভালোবাসার কথা লিখেছি। আমি একটু শান্ত হয়ে বললাম, তাহলে দেখাও। ঋতিক চিঠিটা নিয়ে এল। আমি পরে দেখি সেখানে লেখা, প্রিয় মা তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তোমাকে ভালোবেসে আমি গর্বিত। তুমি যে রকম যত্ন নিয়ে আমাকে বড় করেছ তার জন্য আমি কৃতজ্ঞ। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে মূল্যবান। আমি চাই সারা জীবন তোমার পাশে থাকতে। চিঠিটা পড়ে আমার ভালো লাগল। আমি বললাম, এই চিঠিটা সুন্দর। ঋতিক বলল, সত্যিই মা? আমি বললাম, হ্যাঁ। ঋতিক বলল, মা আমি তোমাকে আরও অনেক চিঠি লিখব। কিন্তু পরের দিন ঋতিক আরেকটা চিঠি দিল। সেটা পড়ে আমি ভয় পেয়ে গেলাম। সেখানে লেখা ছিল, প্রিয় মা আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। তোমার সৌন্দর্য আমাকে পাগল করে দেয়। আমি চাই তুমি আমার প্রেমিকা হও। আমরা একসাথে রোমান্টিক সময় কাটাই। আমি চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়ে ঋতিককে বললাম, তুমি আর এরকম চিঠি লিখবে না। ঋতিক বলল, কেন মা? আমার মনের কথা লিখেছি। আমি বললাম, এটা ভুল। ঋতিক বলল, কোনটা ভুল? আমি বললাম, সব। এদিকে আমি লক্ষ্য করলাম ঋতিক আমার প্রতিটা কাজের উপর নজর রাখছে। আমি কি পড়ি, কি খাই, কোথায় যাই, সব কিছু সে দেখছে। এমনকি আমি বাথরুমে গেলেও সে দরজার কাছে থাকে। আমি বুঝতে পারলাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একদিন আমি সুব্রতকে সব কিছু বলার সিদ্ধান্ত নিলাম। কিন্তু ভাবলাম এরকম কথা শুনলে সুব্রত ঋতিকের সাথে কেমন আচরণ করবে। তাই আমি আরও কিছুদিন অপেক্ষা করলাম। তারপর একদিন ঋতিক আমাকে বলল, মা আমি তোমার জন্য একটা গয়না কিনেছি। আমি বললাম, কি গয়না? ঋতিক বলল, একটা নেকলেস। আমি বললাম, কেন? ঋতিক বলল, তুমি পরবে। আমি বললাম, আমার গয়নার প্রয়োজন নেই। ঋতিক বলল, মা প্লিজ, আমি তোমার জন্য কিনেছি। আমি বললাম, না ঋতিক। ঋতিক বলল, তাহলে আমি কার জন্য কিনেছি?
আমি বললাম, তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য কিনো? ঋতিক বলল, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমি বললাম, তাহলে একটা বানাও। ঋতিক বলল, মা, আমার তোমার মতো কেউ লাগবে না। আমি বললাম, ঋতিক, তুমি আবার সেই কথা বলছো? ঋতিক বলল, আমি সত্যি বলছি মা। আমি বললাম, তাহলে তুমি সাইকিয়াট্রিস্টের কাছে যাবে। ঋতিক রাগ করে বলল, আমার কোনো সমস্যা নেই। আমি বললাম, আছে। ঋতিক বলল, কি সমস্যা? আমি বললাম, তুমি তোমার মায়ের প্রতি অস্বাভাবিক আচরণ করছো। ঋতিক বলল, আমি ভালোবাসি বলেই তো। ক্রমশ পরিস্থিতি আরও জটিল হতে লাগল। কিন্তু হঠাৎ একদিন এমন একটা ঘটনা ঘটল যা সব কিছু পাল্টে দিল। সেদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ আমার ফোন বেজে উঠল। অচেনা একটা নাম্বার। আমি ফোন ধরলাম। ওপাশ থেকে, তুমি যা বলেছ তা খুবই ভুল। তুমি আমার ছেলে, এরকম চিন্তা করা উচিত নয়। ঋতিক বলল, মা, আমি জানি এটা সমাজ মেনে নেবে না। কিন্তু আমার মনের কথা আমি বলেছি। আমি তাকে বললাম, ঋতিক, তুমি বড় হচ্ছ। তোমার একটা ভালো মেয়ে খুঁজে নিতে হবে। ঋতিক আমার দিকে তাকিয়ে বলল, আমার কাছে তোমার মতো আর কেউ ভালো লাগে না মা। তারপর সে চলে গেল। আমি একা দাঁড়িয়ে ভাবতে লাগলাম, এই পরিস্থিতি কি করে সামলাব। এরকম কথা শুনে আমি খুব অস্বস্তিতে পড়ে গিয়েছি। পরের দিন সকালে ঋতিক স্বাভাবিক আচরণ করছিল। কিন্তু আমি লক্ষ্য করলাম সে আমার দিকে একটু অন্যভাবে তাকাচ্ছে। নাশতার সময় সুব্রত বলল, আজ আমি একটু দেরিতে অফিস থেকে আসব। একটা মিটিং আছে। কি সোমাও স্কুলে চলে গেল। বাড়িতে শুধু আমি আর ঋতিক। ঋতিক আমার কাছে এসে বলল, মা, আমি কাল যা বলেছি তার জন্য দুঃখিত। আমি জানি তুমি অস্বস্তি বোধ করেছ। আমি বললাম, ঋতিক, তুমি বুঝতে পারছ যে এটা ভুল? ঋতিক বলল, হ্যাঁ মা, আমি বুঝতে পারছি। কিন্তু আমার মন থেকে এই ভালোবাসা মুছে ফেলতে পারছি না। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, ঋতিক, তুমি আমাকে ভালোবাসো, এটা ভালো কথা। কিন্তু সেটা মা হিসেবে ভালোবাসা। তুমি একটা সুন্দর মেয়ে বিয়ে করবে, তার সাথে সংসার করবে। এটাই স্বাভাবিক। ঋতিক আমার কথা শুনছিল, কিন্তু তার চোখে একটা আলাদা ভাব। হঠাৎ ঋতিক বলল, মা, আমি যদি তোমাকে বলি যে আমি তোমার জন্য একটা চমক রেখেছি। আমি বললাম, কি চমক? ঋতিক বলল, আজ রাতে তুমি জানতে পারবে। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, কিন্তু মনে মনে চিন্তিত হয়ে পড়লাম। সন্ধ্যার সময় ঋতিক বলল, মা, আজ রাতে আমি আর তুমি একসাথে সিনেমা দেখব। বাবা আর সোমা তাদের ঘরে থাকবে। আমি বললাম, কি সিনেমা? ঋতিক বলল, তুমি দেখলেই জানবে। আমার মনে হলো ঋতিক কোনো পরিকল্পনা করেছে। রাতে সুব্রত আর সোমা তাদের ঘরে চলে যাওয়ার পর ঋতিক আমাকে বসার ঘরে ডাকল। সে একটা পুরনো অ্যালবাম নিয়ে এল। মা, এই অ্যালবামটা দেখো। আমি অ্যালবামটা খুলে দেখি এর মধ্যে আমার ছোটবেলার ছবি, বিয়ের ছবি, ঋতিক আর সোমার জন্মের পরের ছবি। ঋতিক বলল, মা, এই ছবিগুলো দেখে আমার মনে হয় তুমি কত সুন্দর। বিশেষ করে তোমার বিয়ের ছবিগুলো। আমি বললাম, এসব পুরনো ছবি? ঋতিক বলল, না মা, এই ছবিগুলো আমার কাছে খুবই মূল্যবান। তারপর সে একটা ছবি দেখিয়ে বলল, এই ছবিতে তুমি কত সুন্দর লাগছ। এই শাড়িটা তুমি এখনো পরো? আমি বললাম, না, এই শাড়িটা তো অনেক পুরনো। ঋতিক বলল, মা, তুমি যদি এই শাড়িটা আবার পরো? আমি বললাম, কেন? ঋতিক বলল, আমি দেখতে চাই তুমি এখনো কতটা সুন্দর লাগবে। আমি অস্বস্তি বোধ করে বললাম, ঋতিক, তুমি আবার এরকম কথা বলছো কেন? ঋতিক বলল, মা, আমি তোমাকে একটা কথা বলবো। কিন্তু তুমি রাগ করবে না? আমি বললাম, কি কথা? ঋতিক বলল, আমি কলেজে আমার বন্ধুদের সাথে আমাদের মায়েদের নিয়ে কথা বলি। আমি বলি আমার মা সবার চেয়ে সুন্দর। আমি বললাম, এটা তো স্বাভাবিক। ছেলেরা সবাই তাদের মায়েদের প্রশংসা করে। ঋতিক বলল, না মা, আমি যা বলি সেটা আলাদা। আমি বলি আমার মা শুধু সুন্দর নয়, সেক্সি। কি শুনে আমি চমকে উঠলাম। ঋতিক, তুমি কি বলছো? ঋতিক বলল, মা, আমি সত্যি কথা বলছি। আমার বন্ধুরাও বলে তোমাকে দেখতে অনেক সুন্দর। আমি বললাম, ঋতিক, এরকম কথাবার্তা বলা উচিত নয়। হঠাৎ ঋতিক উঠে দাঁড়িয়ে আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে কিছু দেখাতে চাই। তারপর সে তার ফোনটা বের করে একটা ভিডিও চালু করল। ভিডিওতে দেখি কয়েকজন ছেলে মেয়ে নাচছে। ঋতিক বলল, মা, এরা আমার কলেজের বন্ধুরা। ওরা সবাই তোমাকে চেনে। আমি বললাম, কিভাবে চেনে? ঋতিক বলল, আমি তোমার ছবি দেখিয়েছি। আমি রেগে গিয়ে বললাম, ঋতিক, তুমি আমার ছবি কেন দেখিয়েছ? ঋতিক বলল, মা, রেগে যেও না। আমি গর্ব করে তোমার ছবি দেখিয়েছি। আমি বললাম, এটা ভুল ঋতিক। ঋতিক আমার কাছে বসে বলল, মা, আমি তোমাকে একটা কথা বলি। আমার এক বন্ধু আছে, তার নাম অর্জুন।
সে বলেছে তোমাকে একবার দেখতে চায় ও আমি বললাম কেন? ঋতিক বলল সে বলেছে তুমি তার মায়ের চেয়ে সুন্দর ও আমি হতবাক হয়ে গেলাম। ঋতিক তুমি কি বলছ? ঋতিক বলল মা আমি ভাবছি অর্জুনকে একদিন বাড়িতে নিয়ে আসব। তুমি তার সাথে কথা বলবে আমি বললাম না ঋতিক আমি চাই না। ঋতিক বলল কেন মা? তুমি তো আমার বন্ধুদের সাথে কথা বলতে পারো। আমি বললাম ঋতিক তোমার কথাবার্তা আমার ভালো লাগছে না। ঋতিক একটু চুপ করে থেকে বলল মা আমি তোমাকে একটা সিক্রেট বলি। আমি বললাম কি সিক্রেট? ঋতিক বলল আমি মাঝে মাঝে তোমার ছবি দেখে স্বপ্ন দেখি। আমি বললাম কি ধরনের স্বপ্ন? ঋতিক বলল স্বপ্ন দেখি তুমি আমার গার্লফ্রেন্ড। আমি একদম হকচকিয়ে গেলাম। ঋতিক তুমি কি বলছো তা বুঝতে পারছ? ঋতিক বলল মা আমি জানি এটা পাগলামি, কিন্তু আমি কিছু করতে পারি না। আমি উঠে দাঁড়িয়ে বললাম ঋতিক তুমি এখনই তোমার ঘরে যাও। ঋতিক বলল মা আমার কথা শেষ হয়নি। আমি বললাম আমি আর কিছু শুনতে চাই না। ঋতিক বলল মা আমি তোমাকে শুধু বলতে চাইছি যে আমি তোমাকে অন্য নজরে দেখি। আমি তাকে বললাম ঋতিক এটা খুবই ভুল, তুমি ডাক্তারের কাছে যাও। ঋতিক বলল না মা আমার কোনো সমস্যা নেই, আমি শুধু সত্যি কথা বলেছি। হঠাৎ সুব্রত তার ঘর থেকে বের হয়ে এল। কি হয়েছে? তোমরা কি নিয়ে তর্ক করছ? আমি বললাম কিছু নয়, ঋতিকের সাথে একটা ব্যাপার নিয়ে কথা হচ্ছিল। সুব্রত ঋতিককে বলল কি ব্যাপার? ঋতিক বলল বাবা কলেজের একটা ব্যাপার। সুব্রত বলল আচ্ছা তাহলে এখন সবাই ঘুমিয়ে যাও। আমি আমার ঘরে গিয়ে ভাবতে লাগলাম এই পরিস্থিতি কি করে সামলাব। ঋতিকের কথাবার্তা খুবই চিন্তার বিষয়। আমি সুব্রতকে বলবো কি না ভাবছিলাম, কিন্তু এরকম কথা শুনলে সুব্রত কি ভাববে? পরের দিন সকালে ঋতিক একদম স্বাভাবিক আচরণ করছিল। সে সোমার সাথে খেলছিল, সুব্রতের সাথে কথা বলছিল, কিন্তু আমার দিকে তাকানোর সময় তার চোখে একটা আলাদা ভাব ছিল। আমি ঠিক করলাম ঋতিকের সাথে আরেকবার কথা বলবো। বিকেলে সুব্রত অফিসে, সোমা খেলতে গেছে। আমি ঋতিককে ডাকলাম। ঋতিক আমার সাথে কথা আছে। ঋতিক এসে বলল হ্যাঁ মা বলো। আমি বললাম তুমি কাল যা বলেছিলে সেই নিয়ে আমি অনেক ভেবেছি। ঋতিক বলল কি ভেবেছ? আমি বললাম রীতি আমাকে দিচ্ছিল, লাল রং পানিতে মিশে যাচ্ছিল। ঋতিক বলল দেখো মা এই লাল রং কত সুন্দর। কি সোমাও পাশে দাঁড়িয়ে দেখছিল। মা এই রং দেখতে অনেক সুন্দর, সোমা বলল। ঋতিক আমার হাত মুছে দিতে গিয়ে আমার আঙুলে আলতো করে স্পর্শ করল। তারপর সোমার দিকে তাকিয়ে বলল সোমা তুমি ঘরে যাও, আমি মায়ের হাত পরিষ্কার করে দিচ্ছি। সোমা চলে যাওয়ার পর ঋতিক আবার আমার কাছে এসে বলল মা আমি যা বলেছি তা ভুলে যেও না। আমি বললাম ঋতিক তুমি ভুল পথে চলেছ, আমি তোমার মা, এটা তুমি ভুলে যেতে পারো না। ঋতিক বলল মা আমি ভুলতে পারি না, আমার মন বলে তুমি শুধু আমার মা নও, তুমি একজন সুন্দর নারী গো। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম ঋতিক তুমি যদি এরকম ভাবতে থাকো তাহলে তোমার মানসিক সমস্যা হবে। ঋতিক বলল মা আমার কোনো সমস্যা নেই, আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি বললাম তাহলে তুমি একটা কাজ করো, তুমি কলেজে গিয়ে একটা মেয়ের সাথে বন্ধুত্ব করো। ঋতিক বলল মা আমার কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করার ইচ্ছা নেই। আমি বললাম কেন? ঋতিক বলল কারণ আমার কাছে তোমার মতো আর কেউ নেই। আমি বিরক্ত হয়ে বললাম ঋতিক তুমি এরকম বলো না। হঠাৎ ঋতিক বলল মা আমি তোমাকে একটা কথা বলি, আমি রাতে ঘুমাতে পারি না। আমি জিজ্ঞেস করলাম কেন? ঋতিক বলল কারণ আমি তোমার কথা ভাবি। আমি বললাম কি ভাবো? ঋতিক বলল ভাবি তুমি আমার পাশে শুয়ে আছো। আমি রাগ করে বললাম ঋতিক এরকম কথা বলো না। ঋতিক বলল মা আমি মিথ্যা বলছি না, আমি সত্যিই তোমার সাথে থাকতে চাই। আমি বললাম ঋতিক তুমি আমার কাছ থেকে দূরে যাও, আমি তোমার সাথে এরকম কথা বলতে চাই না। ঋতিক আমার কাছে এসে বলল মা তুমি রাগ করো না, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি বললাম তাহলে এরকম কথা বলো না। ঋতিক বলল আচ্ছা মা আমি চেষ্টা করব এরকম না ভাবতে। আমি একটু শান্ত হয়ে বললাম হ্যাঁ এটাই ভালো। কিন্তু ঋতিক আবার বলল মা কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো। আমি বললাম কি? ঋতিক বলল আমি তোমার জন্য একটা গিফট কিনেছি। আমি বললাম কি গিফট? ঋতিক বলল একটা শাড়ি। আমি অবাক হয়ে বললাম শাড়ি? কেন? ঋতিক বলল আমি চাই তুমি সেই শাড়িটা পরো। আমি বললাম ঋতিক আমার শাড়ির প্রয়োজন নেই। ঋতিক বলল মা প্লিজ শুধু একবার পরে দেখো। আমি বললাম না ঋতিক। ঋতিক বলল মা আমি তোমার জন্য অনেক টাকা দিয়ে কিনেছি। আমি ভাবলাম ঋতিক হয়তো আমার জন্য ভালো মনে কিনেছে, তাই বললাম আচ্ছা দেখি কি শাড়ি। ঋতিক খুশি হয়ে বলল
আমি এখনই নিয়ে আসি। সে তার ঘর থেকে একটা প্যাকেট নিয়ে এল। প্যাকেটটা খুলে দেখি একটা লাল রঙের শাড়ি। আমি বললাম, এটা তো খুব সুন্দর। ঋতিক বলল, মা তুমি এটা পরে দেখাবে? আমি বললাম, আচ্ছা কাল পরব। ঋতিক বলল, না মা এখনই পরো। আমি বললাম, এখন কেন? ঋতিক বলল, আমি দেখতে চাই তোমাকে কেমন লাগে। আমি ভাবলাম একবার পরে দেখাতেই বা কী সমস্যা। তাই বললাম, আচ্ছা আমি পরে আসছি। আমি ঘরে গিয়ে শাড়িটা পরলাম। শাড়িটা সত্যিই খুব সুন্দর। আমি বেরিয়ে এসে ঋতিককে দেখালাম। ঋতিক আমাকে দেখে বলল, ওয়াও মা তুমি দেখতে অসাধারণ লাগছো। আমি হেসে বললাম, ধন্যবাদ। ঋতিক বলল, মা তুমি একদম দুলহনের মতো লাগছো। আমি বললাম, এখন আমি শাড়িটা খুলে রাখি। ঋতিক বলল, না মা আরও একটু পরে থাকো। আমি বললাম, কেন? ঋতিক বলল, আমি তোমার কিছু ছবি তুলব। আমি বললাম, ছবি কেন? ঋতিক বলল, মা তুমি এত সুন্দর লাগছ, ছবি তুলে রাখব। আমি রাজি হয়ে গেলাম। ঋতিক তার ফোন দিয়ে আমার কয়েকটা ছবি তুল। তারপর বলল, মা তুমি একটু পোজ দাও। আমি কিছু পোজ দিলাম। ঋতিক ছবি তুলতে থাকল। হঠাৎ সোমা বাড়িতে ফিরে এল। সে আমাকে দেখে বলল, বাহ মা তুমি কত সুন্দর লাগছো। আমি বললাম, ঋতিক আমার জন্য এই শাড়িটা কিনেছে। কি? সোমা বলল, ভাইজা তুমি খুব ভালো কিনেছ। ঋতিক বলল, হ্যাঁ মায়ের জন্য সবচেয়ে সুন্দরটাই কিনেছি। সন্ধ্যার সময় সুব্রত অফিস থেকে ফিরল। আমাকে দেখে বলল, তুমি আজ এত সাজগোজ করেছ কেন? আমি বললাম, ঋতিক আমার জন্য এই শাড়িটা কিনেছে। সুব্রত বলল, বাহ ঋতিক তুমি খুব ভালো কাজ করেছ। ঋতিক বলল, বাবা মায়ের জন্য আরও কিছু কিনব। রাতের খাবারের সময় ঋতিক বলল, মা তুমি এই শাড়িতে আরও সুন্দর লাগছ। সুব্রত বলল, হ্যাঁ তোমার মা সবসময় সুন্দর। সোমা বলল, মা আমারও এরকম একটা শাড়ি কিনে দেবে? আমি বললাম, তুমি এখনও ছোট সোনাগি। খাবারের পর ঋতিক আমার কাছে এসে বলল, মা আমি তোমার ছবিগুলো দেখাবো। আমি বললাম, কি ছবি? ঋতিক বলল, যেগুলো আজ তুলেছি। আমি বললাম, আচ্ছা দেখাও। ঋতিক তার ফোনে ছবিগুলো দেখাল। সত্যিই ছবিগুলো খুব সুন্দর হয়েছে। ঋতিক বলল, মা আমি এই ছবিগুলো প্রিন্ট করে দেয়ালে টাঙিয়ে রাখব। আমি বললাম, কেন? ঋতিক বলল, যাতে আমি সবসময় তোমাকে দেখতে পারি। আমি বললাম, আমি তো বাড়িতেই আছি। ঋতিক বলল, হ্যাঁ কিন্তু এই রূপে তুমি সবসময় থাকো না। আমি বুঝতে পারলাম ঋতিক আবার তার পুরনো কথাবার্তায় ফিরে যাচ্ছে। আমি বললাম, ঋতিক তুমি আবার সেই কথা বলছো? ঋতিক বলল, না মা আমি শুধু বলছি তুমি সুন্দর। আমি বললাম, আচ্ছা এখন আমি শাড়িটা খুলে রাখি। ঋতিক বলল, মা আরও একটু পরে থাকো। আমি বললাম, কেন? ঋতিক বলল, আমি তোমার সাথে একটু বসব। আমি বললাম, আচ্ছা। আমরা বসার ঘরে বসলাম। ঋতিক বলল, মা তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি বললাম, হ্যাঁ জানি। ঋতিক বলল, না মা তুমি সেটা জানো না। আমি বললাম, কি জানি না? ঋতিক বলল, আমি তোমাকে যতটা ভালোবাসি ততটা কেউ ভালোবাসে না। আমি বললাম, তোমার বাবাও আমাকে ভালোবাসে। ঋতিক বলল, না মা বাবার ভালোবাসা আর আমার ভালোবাসা আলাদা। আমি বললাম, কিভাবে আলাদা? ঋতিক বলল, বাবা তোমাকে স্ত্রী হিসেবে ভালোবাসে, আমি তোমাকে সে থেমে গেল। আমি বললাম, কি? ঋতিক বলল, আমি তোমাকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে ভালোবাসি। আমি বললাম, এটা তো স্বাভাবিক। ঋতিক বলল, না মা এটা স্বাভাবিক নয়। আমি বললাম, কেন? ঋতিক বলল, কারণ আমি তোমাকে শুধু মা হিসেবে নয় একজন নারী হিসেবেও ভালোবাসি। আমি আবার অস্বস্তি বোধ করতে শুরু করলাম। ঋতিক তুমি আবার সেই কথা বলছ। ঋতিক বলল, মা আমি মিথ্যা কথা বলতে পারি না। আমি বললাম, ঋতিক তুমি ঠিক নেই, তোমার কাউন্সেলিং প্রয়োজন। ঋতিক বলল, আমার কোনো সমস্যা নেই মা, আমি শুধু তোমাকে ভালোবাসি। হঠাৎ ঋতিক আমার কাছে এসে বসল। সে আমার হাত ধরে বলল, মা আমি তোমাকে একটা কথা বলি। আমি আমার হাত সরিয়ে নিয়ে বললাম, না আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ঋতিক বলল, মা প্লিজ। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আমি আমার ঘরে যাচ্ছি। ঋতিক বলল, মা তুমি আমার থেকে দূরে সরে যেও না। আমি বললাম, ঋতিক তুমি যতক্ষণ এরকম কথা বলবে ততক্ষণ আমি তোমার কাছে আসব না। ঋতিক বলল, আচ্ছা মা আমি আর বলব না। আমি বললাম, সত্যি? ঋতিক বলল, হ্যাঁ মা। কিন্তু পরের দিন সকালে আমি দেখি ঋতিক আমার ছবিগুলো প্রিন্ট করে তার ঘরে টাঙিয়েছে। আমি তার ঘরে গিয়ে বললাম, এগুলো কি? ঋতিক বলল, তোমার ছবি। আমি বললাম, এগুলো সরাও। ঋতিক বলল, কেন মা? আমি বললাম, এটা ঠিক নয়। ঋতিক বলল, মা এতে সমস্যা কি? আমি তোমার ছবি রাখতে পারি না। আমি বললাম, পারো কিন্তু এভাবে নয়। ঋতিক বলল, তাহলে কিভাবে? আমি বললাম, সাধারণ ছবি রাখতে পারো। ঋতিক বলল,
এগুলোও তো সাধারণ ছবি। আমি বললাম, না, এগুলো আলাদা। এদিকে সোমা স্কুল থেকে ফিরে ঋতিকের ঘরে গিয়ে ছবিগুলো দেখে বলল, বাহ, মায়ের ছবিগুলো কত সুন্দর। ঋতিক বলল, হ্যাঁ মা, খুব সুন্দর। সোমা বলল, আমারও এরকম ছবি তুলে দেবে? ঋতিক বলল, তুমি বড় হলে তুলব। সন্ধ্যার সময় সুব্রত ঋতিকের ঘরে গিয়ে ছবিগুলো দেখে বলল, বাহ, তোমার মায়ের ছবি খুব সুন্দর হয়েছে। ঋতিক বলল, হ্যাঁ বাবা, আমি ভালো তুলেছি। সুব্রত বলল, হ্যাঁ, তুমি ভালো ফটোগ্রাফার হতে পারবে। কিন্তু আমি জানতাম ঋতিকের ছবি তোলার পিছনে আলাদা উদ্দেশ্য আছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে শুনতে চায় না। ধীরে ধীরে পরিস্থিতি আরও জটিল হয়ে যাচ্ছিল। একদিন ঋতিক আমাকে বলল, মা, আমি তোমার সাথে একটা জায়গায় যেতে চাই। আমি বললাম, কোনো জায়গায়? ঋতিক বলল, একটা পার্কে। আমি বললাম, কেন? ঋতিক বলল, আমি তোমার সাথে একা সময় কাটাতে চাই। আমি বললাম, আমরা তো বাড়িতেই একা থাকি। ঋতিক বলল, না মা, বাইরে যেতে চাই। আমি বললাম, সবাই মিলে যাব। ঋতিক বলল, না, শুধু আমরা দুজন। আমি বললাম, কেন? ঋতিক বলল, আমি তোমার সাথে রোমান্টিক সময় কাটাতে চাই। শুনে আমি চমকে গেলাম। ঋতিক, তুমি আবার সেই কথা বলছ? ঋতিক বলল, মা, আমি স্বপ্ন দেখি আমরা দুজন হাত ধরে পার্কে হাঁটছি। আমি বললাম, ঋতিক, এটা ভুল। ঋতিক বলল, কি ভুল মা? আমি বললাম, মা, ছেলে এভাবে রোমান্টিক সময় কাটায় না। ঋতিক বলল, কেন? আমরা কি করতে পারি না? আমি বুঝতে পারলাম ঋতিকের মানসিক অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমি ঠিক করলাম সুব্রতকে সব কিছু বলব। কিন্তু ভাবলাম, এরকম কথা শুনলে সুব্রত কি ভাববে? তাই আমি একটু অপেক্ষা করলাম। তারপর একদিন ঋতিক আমাকে বলল, মা, আমি তোমাকে একটা চিঠি লিখেছি। আমি বললাম, কি চিঠি? ঋতিক বলল, প্রেমের চিঠি। আমি রাগ করে বললাম, ঋতিক, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। ঋতিক বলল, মা, আমি তোমার জন্য দেশপ্রেমিকের মতো দেশপ্রেমের গান লিখেছি। ভুল বুঝলে। আসলে তোমার প্রতি আমার শ্রদ্ধা আর ভালোবাসার কথা লিখেছি। আমি একটু শান্ত হয়ে বললাম, তাহলে দেখাও। ঋতিক চিঠিটা নিয়ে এল। আমি পরে দেখি সেখানে লেখা, প্রিয় মা, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তোমাকে ভালোবেসে আমি গর্বিত। তুমি যে রকম যত্ন নিয়ে আমাকে বড় করেছ, তার জন্য আমি কৃতজ্ঞ। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে মূল্যবান। আমি চাই সারা জীবন তোমার পাশে থাকতে। চিঠিটা পড়ে আমার ভালো লাগল। আমি বললাম, এই চিঠিটা সুন্দর। ঋতিক বলল, সত্যিই মা? আমি বললাম, হ্যাঁ। ঋতিক বলল, মা, আমি তোমাকে আরও অনেক চিঠি লিখব। কিন্তু পরের দিন ঋতিক আরেকটা চিঠি দিল। সেটা পড়ে আমি ভয় পেয়ে গেলাম। সেখানে লেখা ছিল, প্রিয় মা, আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। তোমার সৌন্দর্য আমাকে পাগল করে দেয়। আমি চাই তুমি আমার প্রেমিকা হও। আমরা একসাথে রোমান্টিক সময় কাটাই। আমি চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়ে ঋতিককে বললাম, তুমি আর এরকম চিঠি লিখবে না। ঋতিক বলল, কেন মা? আমার মনের কথা লিখেছি। আমি বললাম, এটা ভুল। ঋতিক বলল, কোনটা ভুল? আমি বললাম, সব। এদিকে আমি লক্ষ্য করলাম ঋতিক আমার প্রতিটা কাজের উপর নজর রাখছে। আমি কি পড়ি, কি খাই, কোথায় যাই, সব কিছু সে দেখছে। এমনকি আমি বাথরুমে গেলেও সে দরজার কাছে থাকে। আমি বুঝতে পারলাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একদিন আমি সুব্রতকে সব কিছু বলার সিদ্ধান্ত নিলাম। কিন্তু ভাবলাম, এরকম কথা শুনলে সুব্রত ঋতিকের সাথে কেমন আচরণ করবে। তাই আমি আরও কিছুদিন অপেক্ষা করলাম। তারপর একদিন ঋতিক আমাকে বলল, মা, আমি তোমার জন্য একটা গয়না কিনেছি। আমি বললাম, কি গয়না? ঋতিক বলল, একটা নেকলেস। আমি বললাম, কেন? ঋতিক বলল, তুমি পরবে। আমি বললাম, আমার গয়নার প্রয়োজন নেই। ঋতিক বলল, মা, প্লিজ, আমি তোমার জন্য কিনেছি। আমি বললাম, না ঋতিক। ঋতিক বলল, তাহলে আমি কার জন্য কিনেছি? আমি বললাম, তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য কিনো। ঋতিক বলল, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমি বললাম, তাহলে একটা বানাও। ঋতিক বলল, মা, আমার তোমার মতো কেউ লাগবে না। আমি বললাম, ঋতিক, তুমি আবার সেই কথা বলছ। ঋতিক বলল, আমি সত্যি বলছি মা। আমি বললাম, তাহলে তুমি সাইকিয়াট্রিস্টের কাছে যাবে। ঋতিক রাগ করে বলল, আমার কোনো সমস্যা নেই। আমি বললাম, আছে। ঋতিক বলল, কি সমস্যা? আমি বললাম, তুমি তোমার মায়ের প্রতি অস্বাভাবিক আচরণ করছ। ঋতিক বলল, আমি ভালোবাসি বলেই তো। ক্রমশ পরিস্থিতি আরও জটিল হতে লাগল। কিন্তু হঠাৎ একদিন এমন একটা ঘটনা ঘটল যা সব কিছু পাল্টে দিল। সেদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ আমার ফোন বেজে উঠল। অচেনা একটা নাম্বার। আমি ফোন ধরলাম। ওপাশ থেকে, তুমি যা বলেছ তা খুবই ভুল।
তুমি আমার ছেলে, এরকম চিন্তা করা উচিত নয়। ঋতিক বলল, মা, আমি জানি এটা সমাজ মেনে নেবে না। কিন্তু আমার মনের কথা আমি বলেছি। আমি তাকে বললাম, ঋতিক, তুমি বড় হচ্ছ। তোমার একটা ভালো মেয়ে খুঁজে নিতে হবে। ঋতিক আমার দিকে তাকিয়ে বলল, আমার কাছে তোমার মতো আর কেউ ভালো লাগে না মা। তারপর সে চলে গেল। আমি একা দাঁড়িয়ে ভাবতে লাগলাম এই পরিস্থিতি কি করে সামলাব। এরকম কথা শুনে আমি খুব অস্বস্তিতে পড়ে গিয়েছি। পরের দিন সকালে ঋতিক স্বাভাবিক আচরণ করছিল। কিন্তু আমি লক্ষ্য করলাম সে আমার দিকে একটু অন্যভাবে তাকাচ্ছে। নাশতার সময় সুব্রত বলল, আজ আমি একটু দেরিতে অফিস থেকে আসব। একটা মিটিং আছে। কি সোমাও স্কুলে চলে গেল। বাড়িতে শুধু আমি আর ঋতিক। ঋতিক আমার কাছে এসে বলল, মা, আমি কাল যা বলেছি তার জন্য দুঃখিত। আমি জানি তুমি অস্বস্তি বোধ করেছ। আমি বললাম, ঋতিক, তুমি বুঝতে পারছ যে এটা ভুল। ঋতিক বলল, হ্যাঁ মা, আমি বুঝতে পারছি। কিন্তু আমার মন থেকে এই ভালোবাসা মুছে ফেলতে পারছি না। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, ঋতিক, তুমি আমাকে ভালোবাসো, এটা ভালো কথা। কিন্তু সেটা মা হিসেবে ভালোবাসা। তুমি একটা সুন্দর মেয়ে বিয়ে করবে, তার সাথে সংসার করবে। এটাই স্বাভাবিক। ঋতিক আমার কথা শুনছিল, কিন্তু তার চোখে একটা আলাদা ভাব। হঠাৎ ঋতিক বলল, মা, আমি যদি তোমাকে বলি যে আমি তোমার জন্য একটা চমক রেখেছি। আমি বললাম, কি চমক? ঋতিক বলল, আজ রাতে তুমি জানতে পারবে। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, কিন্তু মনে মনে চিন্তিত হয়ে পড়লাম। সন্ধ্যার সময় ঋতিক বলল, মা, আজ রাতে আমি আর তুমি একসাথে সিনেমা দেখব। বাবা আর সোমা তাদের ঘরে থাকবে। আমি বললাম, কি সিনেমা? ঋতিক বলল, তুমি দেখলেই জানবে। আমার মনে হলো ঋতিক কোনো পরিকল্পনা করেছে। রাতে সুব্রত আর সোমা তাদের ঘরে চলে যাওয়ার পর ঋতিক আমাকে বসার ঘরে ডাকল। সে একটা পুরনো অ্যালবাম নিয়ে এল। মা, এই অ্যালবামটা দেখো। আমি অ্যালবামটা খুলে দেখি এর মধ্যে আমার ছোটবেলার ছবি, বিয়ের ছবি, ঋতিক আর সোমার জন্মের পরের ছবি। ঋতিক বলল, মা, এই ছবিগুলো দেখে আমার মনে হয় তুমি কত সুন্দর। বিশেষ করে তোমার বিয়ের ছবিগুলো। আমি বললাম, এসব পুরনো ছবি। ঋতিক বলল, না মা, এই ছবিগুলো আমার কাছে খুবই মূল্যবান। তারপর সে একটা ছবি দেখিয়ে বলল, এই ছবিতে তুমি কত সুন্দর লাগছ। এই শাড়িটা তুমি এখনো পরো? আমি বললাম, না, এই শাড়িটা তো অনেক পুরনো। ঋতিক বলল, মা, তুমি যদি এই শাড়িটা আবার পরো? আমি বললাম, কেন? ঋতিক বলল, আমি দেখতে চাই তুমি এখনো কতটা সুন্দর লাগবে। আমি অস্বস্তি বোধ করে বললাম, ঋতিক, তুমি আবার এরকম কথা বলছ কেন? ঋতিক বলল, মা, আমি তোমাকে একটা কথা বলবো। কিন্তু তুমি রাগ করবে না? আমি বললাম, কি কথা? ঋতিক বলল, আমি কলেজে আমার বন্ধুদের সাথে আমাদের মায়েদের নিয়ে কথা বলি। আমি বলি আমার মা সবার চেয়ে সুন্দর। আমি বললাম, এটা তো স্বাভাবিক। ছেলেরা সবাই তাদের মায়েদের প্রশংসা করে। ঋতিক বলল, না মা, আমি যা বলি সেটা আলাদা। আমি বলি আমার মা শুধু সুন্দর নয়, সেক্সি। কি শুনে আমি চমকে উঠলাম। ঋতিক, তুমি কি বলছ? ঋতিক বলল, মা, আমি সত্যি কথা বলছি। আমার বন্ধুরাও বলে তোমাকে দেখতে অনেক সুন্দর। আমি বললাম, ঋতিক, এরকম কথাবার্তা বলা উচিত নয়। হঠাৎ ঋতিক উঠে দাঁড়িয়ে আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে কিছু দেখাতে চাই। তারপর সে তার ফোনটা বের করে একটা ভিডিও চালু করল। ভিডিওতে দেখি কয়েকজন ছেলে মেয়ে নাচছে। ঋতিক বলল, মা, এরা আমার কলেজের বন্ধুরা। ওরা সবাই তোমাকে চেনে। আমি বললাম, কিভাবে চেনে? ঋতিক বলল, আমি তোমার ছবি দেখিয়েছি। আমি রেগে গিয়ে বললাম, ঋতিক, তুমি আমার ছবি কেন দেখিয়েছ? ঋতিক বলল, মা, রেগে যেও না। আমি গর্ব করে তোমার ছবি দেখিয়েছি। আমি বললাম, এটা ভুল ঋতিক। ঋতিক আমার কাছে বসে বলল, মা, আমি তোমাকে একটা কথা বলি। আমার এক বন্ধু আছে, তার নাম অর্জুন। সে বলেছে তোমাকে একবার দেখতে চায়। আমি বললাম, কেন? ঋতিক বলল, সে বলেছে তুমি তার মায়ের চেয়ে সুন্দর। আমি হতবাক হয়ে গেলাম। ঋতিক, তুমি কি বলছ? ঋতিক বলল, মা, আমি ভাবছি অর্জুনকে একদিন বাড়িতে নিয়ে আসব। তুমি তার সাথে কথা বলবে। আমি বললাম, না ঋতিক, আমি চাই না। ঋতিক বলল, কেন মা? তুমি তো আমার বন্ধুদের সাথে কথা বলতে পারো। আমি বললাম, ঋতিক, তোমার কথাবার্তা আমার ভালো লাগছে না। ঋতিক একটু চুপ করে থেকে বলল, মা, আমি তোমাকে একটা সিক্রেট বলি। আমি বললাম, কি সিক্রেট? ঋতিক বলল, আমি মাঝে মাঝে তোমার ছবি দেখে স্বপ্ন দেখি। আমি বললাম, কি ধরনের স্বপ্ন? ঋতিক বলল, স্বপ্ন দেখি তুমি আমার গার্লফ্রেন্ড। আমি একদম হকচকিয়ে গেলাম। ঋতিক, তুমি কি বলছো তা বুঝতে পারছো? ঋতিক বলল, মা, আমি জানি এটা পাগলামি।
কিন্তু আমি কিছু করতে পারি না। আমি উঠে দাঁড়িয়ে বললাম, ঋতিক, তুমি এখনই তোমার ঘরে যাও। ঋতিক বলল, মা, আমার কথা শেষ হয়নি। আমি বললাম, আমি আর কিছু শুনতে চাই না। ঋতিক বলল, মা, আমি তোমাকে শুধু বলতে চাইছি যে আমি তোমাকে অন্য নজরে দেখি। আমি তাকে বললাম, ঋতিক, এটা খুবই ভুল। তুমি ডাক্তারের কাছে যাও। ঋতিক বলল, না মা, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু সত্যি কথা বলেছি। হঠাৎ সুব্রত তার ঘর থেকে বের হয়ে এল। কি হয়েছে? তোমরা কি নিয়ে তর্ক করছ? আমি বললাম, কিছু নয়, ঋতিকের সাথে একটা ব্যাপার নিয়ে কথা হচ্ছিল। সুব্রত ঋতিককে বলল, কি ব্যাপার? ঋতিক বলল, বাবা, কলেজের একটা ব্যাপার। সুব্রত বলল, আচ্ছা, তাহলে এখন সবাই ঘুমিয়ে যাও। আমি আমার ঘরে গিয়ে ভাবতে লাগলাম এই পরিস্থিতি কি করে সামলাব। ঋতিকের কথাবার্তা খুবই চিন্তার বিষয়। আমি সুব্রতকে বলব কি না ভাবছিলাম। কিন্তু এরকম কথা শুনলে সুব্রত কি ভাববে? পরের দিন সকালে ঋতিক একদম স্বাভাবিক আচরণ করছিল। সে সোমার সাথে খেলছিল, সুব্রতের সাথে কথা বলছিল। কিন্তু আমার দিকে তাকানোর সময় তার চোখে একটা আলাদা ভাব ছিল। আমি ঠিক করলাম ঋতিকের সাথে আরেকবার কথা বলব। বিকেলে সুব্রত অফিসে, সোমা খেলতে গেছে। আমি ঋতিককে ডাকলাম। ঋতিক, আমার সাথে কথা আছে। ঋতিক এসে বলল, হ্যাঁ মা, বলো। আমি বললাম, তুমি কাল যা বলেছিলে সেই নিয়ে আমি অনেক ভেবেছি। ঋতিক বলল, কি ভেবেছ? আমি বললাম, রীতি আমাকে দিচ্ছিল। লাল রং পানিতে মিশে যাচ্ছিল। ঋতিক বলল, দেখো মা, এই লাল রং কত সুন্দর। সোমাও পাশে দাঁড়িয়ে দেখছিল। মা, এই রং দেখতে অনেক সুন্দর, সোমা বলল। ঋতিক আমার হাত মুছে দিতে গিয়ে আমার আঙুলে আলতো করে স্পর্শ করল। তারপর সোমার দিকে তাকিয়ে বলল, সোমা, তুমি ঘরে যাও, আমি মায়ের হাত পরিষ্কার করে দিচ্ছি। সোমা চলে যাওয়ার পর ঋতিক আবার আমার কাছে এসে বলল, মা, আমি যা বলেছি তা ভুলে যেও না। আমি বললাম, ঋতিক, তুমি ভুল পথে চলেছ। আমি তোমার মা, এটা তুমি ভুলে যেতে পারো না। ঋতিক বলল, মা, আমি ভুলতে পারি না। আমার মন বলে তুমি শুধু আমার মা নও, তুমি একজন সুন্দর নারী গো। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, ঋতিক, তুমি যদি এরকম ভাবতে থাকো তাহলে তোমার মানসিক সমস্যা হবে। ঋতিক বলল, মা, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি বললাম, তাহলে তুমি একটা কাজ করো। তুমি কলেজে গিয়ে একটা মেয়ের সাথে বন্ধুত্ব করো। ঋতিক বলল, মা, আমার কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করার ইচ্ছা নেই। আমি বললাম, কেন? ঋতিক বলল, কারণ আমার কাছে তোমার মতো আর কেউ নেই। আমি বিরক্ত হয়ে বললাম, ঋতিক, তুমি এরকম বলো না। হঠাৎ ঋতিক বলল, মা, আমি তোমাকে একটা কথা বলি। আমি রাতে ঘুমাতে পারি না। আমি জিজ্ঞেস করলাম, কেন? ঋতিক বলল, কারণ আমি তোমার কথা ভাবি। আমি বললাম, কি ভাবো? ঋতিক বলল, ভাবি তুমি আমার পাশে শুয়ে আছো। আমি রাগ করে বললাম, ঋতিক, এরকম কথা বলো না। ঋতিক বলল, মা, আমি মিথ্যা বলছি না। আমি সত্যিই তোমার সাথে থাকতে চাই। আমি বললাম, ঋতিক, তুমি আমার কাছ থেকে দূরে যাও। আমি তোমার সাথে এরকম কথা বলতে চাই না। ঋতিক আমার কাছে এসে বলল, মা, তুমি রাগ করো না। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি বললাম, তাহলে এরকম কথা বলো না। ঋতিক বলল, আচ্ছা মা, আমি চেষ্টা করব এরকম না ভাবতে। আমি একটু শান্ত হয়ে বললাম, হ্যাঁ, এটাই ভালো। কিন্তু ঋতিক আবার বলল, মা, কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো। আমি বললাম, কি? ঋতিক বলল, আমি তোমার জন্য একটা গিফট কিনেছি। আমি বললাম, কি গিফট? ঋতিক বলল, একটা শাড়ি। আমি অবাক হয়ে বললাম, শাড়ি? কেন? ঋতিক বলল, আমি চাই তুমি সেই শাড়িটা পরো। আমি বললাম, ঋতিক, আমার শাড়ির প্রয়োজন নেই। ঋতিক বলল, মা, প্লিজ, শুধু একবার পরে দেখো। আমি বললাম, না ঋতিক। ঋতিক বলল, মা, আমি তোমার জন্য অনেক টাকা দিয়ে কিনেছি। আমি ভাবলাম ঋতিক হয়তো আমার জন্য ভালো মনে কিনেছে। তাই বললাম, আচ্ছা, দেখি কি শাড়ি। ঋতিক খুশি হয়ে বলল, আমি এখনই নিয়ে আসি। সে তার ঘর থেকে একটা প্যাকেট নিয়ে এল। প্যাকেটটা খুলে দেখি একটা লাল রঙের শাড়ি। আমি বললাম, এটা তো খুব সুন্দর। ঋতিক বলল, মা, তুমি এটা পরে দেখাবে? আমি বললাম, আচ্ছা, কাল পরব। ঋতিক বলল, না মা, এখনই পরো। আমি বললাম, এখন কেন? ঋতিক বলল, আমি দেখতে চাই তোমাকে কেমন লাগে। আমি ভাবলাম একবার পরে দেখাতেই বা কী সমস্যা। তাই বললাম, আচ্ছা, আমি পরে আসছি। আমি ঘরে গিয়ে শাড়িটা পরলাম। শাড়িটা সত্যিই খুব সুন্দর। আমি বেরিয়ে এসে ঋতিককে দেখালাম। ঋতিক আমাকে দেখে বলল, ওয়াও মা, তুমি দেখতে অসাধারণ লাগছ। আমি হেসে বললাম, ধন্যবাদ। ঋতিক বলল, মা, তুমি একদম দুলহনের মতো লাগছ। আমি বললাম, এখন আমি শাড়িটা খুলে রাখি। ঋতিক বলল, না মা,
আরও একটু পরে থাকো আমি বললাম, কেন? ঋতিক বলল, আমি তোমার কিছু ছবি তুলব। আমি বললাম, ছবি কেন? ঋতিক বলল, মা তুমি এত সুন্দর লাগছ, ছবি তুলে রাখব। আমি রাজি হয়ে গেলাম। ঋতিক তার ফোন দিয়ে আমার কয়েকটা ছবি তুল। তারপর বলল, মা তুমি একটু পোজ দাও। আমি কিছু পোজ দিলাম। ঋতিক ছবি তুলতে থাকল। হঠাৎ সোমা বাড়িতে ফিরে এল। সে আমাকে দেখে বলল, বাহ মা, তুমি কত সুন্দর লাগছ। আমি বললাম, ঋতিক আমার জন্য এই শাড়িটা কিনেছে কি? সোমা বলল, ভাইজা তুমি খুব ভালো কিনেছ। ঋতিক বলল, হ্যাঁ, মায়ের জন্য সবচেয়ে সুন্দরটাই কিনেছি। সন্ধ্যার সময় সুব্রত অফিস থেকে ফিরল। আমাকে দেখে বলল, তুমি আজ এত সাজগোজ করেছ কেন? আমি বললাম, ঋতিক আমার জন্য এই শাড়িটা কিনেছে। সুব্রত বলল, বাহ ঋতিক, তুমি খুব ভালো কাজ করেছ। ঋতিক বলল, বাবা মায়ের জন্য আরও কিছু কিনব। রাতের খাবারের সময় ঋতিক বলল, মা তুমি এই শাড়িতে আরও সুন্দর লাগছ। সুব্রত বলল, হ্যাঁ, তোমার মা সবসময় সুন্দর। সোমা বলল, মা আমারও এরকম একটা শাড়ি কিনে দেবে? আমি বললাম, তুমি এখনও ছোট সোনাগি। খাবারের পর ঋতিক আমার কাছে এসে বলল, মা আমি তোমার ছবিগুলো দেখাবো। আমি বললাম, কি ছবি? ঋতিক বলল, যেগুলো আজ তুলেছি। আমি বললাম, আচ্ছা দেখাও। ঋতিক তার ফোনে ছবিগুলো দেখাল। সত্যিই ছবিগুলো খুব সুন্দর হয়েছে। ঋতিক বলল, মা আমি এই ছবিগুলো প্রিন্ট করে দেয়ালে টাঙিয়ে রাখব। আমি বললাম, কেন? ঋতিক বলল, যাতে আমি সবসময় তোমাকে দেখতে পারি। আমি বললাম, আমি তো বাড়িতেই আছি। ঋতিক বলল, হ্যাঁ, কিন্তু এই রূপে তুমি সবসময় থাকো না গি। আমি বুঝতে পারলাম ঋতিক আবার তার পুরনো কথাবার্তায় ফিরে যাচ্ছে। আমি বললাম, ঋতিক তুমি আবার সেই কথা বলছ? ঋতিক বলল, না মা, আমি শুধু বলছি তুমি সুন্দর। আমি বললাম, আচ্ছা এখন আমি শাড়িটা খুলে রাখি। ঋতিক বলল, মা আরও একটু পরে থাকো। আমি বললাম, কেন? ঋতিক বলল, আমি তোমার সাথে একটু বসব। আমি বললাম, আচ্ছা। আমরা বসার ঘরে বসলাম। ঋতিক বলল, মা তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি বললাম, হ্যাঁ জানি গি। ঋতিক বলল, না মা তুমি সেটা জানো না গি। আমি বললাম, কি জানি না? ঋতিক বলল, আমি তোমাকে যতটা ভালোবাসি ততটা কেউ ভালোবাসে না গি। আমি বললাম, তোমার বাবাও আমাকে ভালোবাসে। ঋতিক বলল, না মা, বাবার ভালোবাসা আর আমার ভালোবাসা আলাদা। আমি বললাম, কিভাবে আলাদা? ঋতিক বলল, বাবা তোমাকে স্ত্রী হিসেবে ভালোবাসে, আমি তোমাকে সে থেমে গেল। আমি বললাম, কি? ঋতিক বলল, আমি তোমাকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে ভালোবাসি। আমি বললাম, এটা তো স্বাভাবিক। ঋতিক বলল, না মা, এটা স্বাভাবিক নয়। আমি বললাম, কেন? ঋতিক বলল, কারণ আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও ভালোবাসি। আমি আবার অস্বস্তি বোধ করতে শুরু করলাম। ঋতিক তুমি আবার সেই কথা বলছ। ঋতিক বলল, মা আমি মিথ্যা কথা বলতে পারি না। আমি বললাম, ঋতিক তুমি ঠিক নেই, তোমার কাউন্সেলিং প্রয়োজন। ঋতিক বলল, আমার কোনো সমস্যা নেই মা, আমি শুধু তোমাকে ভালোবাসি। হঠাৎ ঋতিক আমার কাছে এসে বসল। সে আমার হাত ধরে বলল, মা আমি তোমাকে একটা কথা বলি। আমি আমার হাত সরিয়ে নিয়ে বললাম, না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ঋতিক বলল, মা প্লিজ। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আমি আমার ঘরে যাচ্ছি। ঋতিক বলল, মা তুমি আমার থেকে দূরে সরে যেও না। আমি বললাম, ঋতিক তুমি যতক্ষণ এরকম কথা বলবে ততক্ষণ আমি তোমার কাছে আসব না। ঋতিক বলল, আচ্ছা মা, আমি আর বলব না। আমি বললাম, সত্যি? ঋতিক বলল, হ্যাঁ মা। কিন্তু পরের দিন সকালে আমি দেখি ঋতিক আমার ছবিগুলো প্রিন্ট করে তার ঘরে টাঙিয়েছে। আমি তার ঘরে গিয়ে বললাম, এগুলো কি? ঋতিক বলল, তোমার ছবি। আমি বললাম, এগুলো সরাও। ঋতিক বলল, কেন মা? আমি বললাম, এটা ঠিক নয়। ঋতিক বলল, মা এতে সমস্যা কি? আমি তোমার ছবি রাখতে পারি না। আমি বললাম, পারো, কিন্তু এভাবে নয়। ঋতিক বলল, তাহলে কিভাবে? আমি বললাম, সাধারণ ছবি রাখতে পারো। ঋতিক বলল, এগুলোও তো সাধারণ ছবি। আমি বললাম, না, এগুলো আলাদা। এদিকে সোমা স্কুল থেকে ফিরে ঋতিকের ঘরে গিয়ে ছবিগুলো দেখে বলল, বাহ, মায়ের ছবিগুলো কত সুন্দর। ঋতিক বলল, হ্যাঁ মা খুব সুন্দর। সোমা বলল, আমারও এরকম ছবি তুলে দেবে? ঋতিক বলল, তুমি বড় হলে তুলব। সন্ধ্যার সময় সুব্রত ঋতিকের ঘরে গিয়ে ছবিগুলো দেখে বলল, বাহ, তোমার মায়ের ছবি খুব সুন্দর হয়েছে। ঋতিক বলল, হ্যাঁ বাবা, আমি ভালো তুলেছি। সুব্রত বলল, হ্যাঁ তুমি ভালো ফটোগ্রাফার হতে পারবে। কিন্তু আমি জানতাম ঋতিকের ছবি তোলার পিছনে আলাদা উদ্দেশ্য আছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সে শুনতে চায় না। ধীরে ধীরে পরিস্থিতি আরও জটিল হয়ে যাচ্ছিল।
একদিন ঋতিক আমাকে বলল, মা, আমি তোমার সাথে একটা জায়গায় যেতে চাই। আমি বললাম, কোনো জায়গায়? ঋতিক বলল, একটা পার্কে। আমি বললাম, কেন? ঋতিক বলল, আমি তোমার সাথে একা সময় কাটাতে চাই। আমি বললাম, আমরা তো বাড়িতেই একা থাকি। ঋতিক বলল, না মা, বাইরে যেতে চাই। আমি বললাম, সবাই মিলে যাব। ঋতিক বলল, না, শুধু আমরা দুজন। আমি বললাম, কেন? ঋতিক বলল, আমি তোমার সাথে রোমান্টিক সময় কাটাতে চাই। শুনে আমি চমকে গেলাম। ঋতিক, তুমি আবার সেই কথা বলছো গো? ঋতিক বলল, মা, আমি স্বপ্ন দেখি আমরা দুজন হাত ধরে পার্কে হাঁটছি। আমি বললাম, ঋতিক, এটা ভুল। ঋতিক বলল, কি ভুল মা? আমি বললাম, মা, ছেলে এভাবে রোমান্টিক সময় কাটায় না। ঋতিক বলল, কেন? আমরা কি করতে পারি না? আমি বুঝতে পারলাম ঋতিকের মানসিক অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমি ঠিক করলাম সুব্রতকে সব কিছু বলব। কিন্তু ভাবলাম এরকম কথা শুনলে সুব্রত কি ভাববে? তাই আমি একটু অপেক্ষা করলাম। তারপর একদিন ঋতিক আমাকে বলল, মা, আমি তোমাকে একটা চিঠি লিখেছি। আমি বললাম, কি চিঠি? ঋতিক বলল, প্রেমের চিঠি। আমি রাগ করে বললাম, ঋতিক, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। ঋতিক বলল, মা, আমি তোমার জন্য দেশপ্রেমিকের মতো দেশপ্রেমের গান লিখেছি। ভুল বুঝলে। আসলে তোমার প্রতি আমার শ্রদ্ধা আর ভালোবাসার কথা লিখেছি। আমি একটু শান্ত হয়ে বললাম, তাহলে দেখাও। ঋতিক চিঠিটা নিয়ে এল। আমি পরে দেখি সেখানে লেখা, প্রিয় মা, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তোমাকে ভালোবেসে আমি গর্বিত। তুমি যে রকম যত্ন নিয়ে আমাকে বড় করেছ তার জন্য আমি কৃতজ্ঞ। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে মূল্যবান। আমি চাই সারা জীবন তোমার পাশে থাকতে। চিঠিটা পড়ে আমার ভালো লাগল। আমি বললাম, এই চিঠিটা সুন্দর। ঋতিক বলল, সত্যিই মা? আমি বললাম, হ্যাঁ। ঋতিক বলল, মা, আমি তোমাকে আরও অনেক চিঠি লিখব। কিন্তু পরের দিন ঋতিক আরেকটা চিঠি দিল। সেটা পড়ে আমি ভয় পেয়ে গেলাম। সেখানে লেখা ছিল, প্রিয় মা, আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। তোমার সৌন্দর্য আমাকে পাগল করে দেয়। আমি চাই তুমি আমার প্রেমিকা হও। আমরা একসাথে রোমান্টিক সময় কাটাই। আমি চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়ে ঋতিককে বললাম, তুমি আর এরকম চিঠি লিখবে না। ঋতিক বলল, কেন মা? আমার মনের কথা লিখেছি। আমি বললাম, এটা ভুল। ঋতিক বলল, কোনটা ভুল? আমি বললাম, সব। এদিকে আমি লক্ষ্য করলাম ঋতিক আমার প্রতিটা কাজের উপর নজর রাখছে। আমি কি পড়ি, কি খাই, কোথায় যাই, সব কিছু সে দেখছে। এমনকি আমি বাথরুমে গেলেও সে দরজার কাছে থাকে। আমি বুঝতে পারলাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একদিন আমি সুব্রতকে সব কিছু বলার সিদ্ধান্ত নিলাম। কিন্তু ভাবলাম এরকম কথা শুনলে সুব্রত ঋতিকের সাথে কেমন আচরণ করবে। তাই আমি আরও কিছুদিন অপেক্ষা করলাম। তারপর একদিন ঋতিক আমাকে বলল, মা, আমি তোমার জন্য একটা গয়না কিনেছি। আমি বললাম, কি গয়না? ঋতিক বলল, একটা নেকলেস। আমি বললাম, কেন? ঋতিক বলল, তুমি পরবে। আমি বললাম, আমার গয়নার প্রয়োজন নেই। ঋতিক বলল, মা, প্লিজ, আমি তোমার জন্য কিনেছি। আমি বললাম, না ঋতিক। ঋতিক বলল, তাহলে আমি কার জন্য কিনেছি? আমি বললাম, তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য কিনো। ঋতিক বলল, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমি বললাম, তাহলে একটা বানাও। ঋতিক বলল, মা, আমার তোমার মতো কেউ লাগবে না। আমি বললাম, ঋতিক, তুমি আবার সেই কথা বলছো। ঋতিক বলল, আমি সত্যি বলছি মা। আমি বললাম, তাহলে তুমি সাইকিয়াট্রিস্টের কাছে যাবে। ঋতিক রাগ করে বলল, আমার কোনো সমস্যা নেই। আমি বললাম, আছে। ঋতিক বলল, কি সমস্যা? আমি বললাম, তুমি তোমার মায়ের প্রতি অস্বাভাবিক আচরণ করছো। ঋতিক বলল, আমি ভালোবাসি বলেই তো। ক্রমশ পরিস্থিতি আরও জটিল হতে লাগল। কিন্তু হঠাৎ একদিন এমন একটা ঘটনা ঘটল যা সব কিছু পাল্টে দিল। সেদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ আমার ফোন বেজে উঠল। অচেনা একটা নাম্বার। আমি ফোন ধরলাম। ওপাশ থেকে, তুমি যা বলেছ তা খুবই ভুল। তুমি আমার ছেলে, এরকম চিন্তা করা উচিত নয়। ঋতিক বলল, মা, আমি জানি এটা সমাজ মেনে নেবে না। কিন্তু আমার মনের কথা আমি বলেছি। আমি তাকে বললাম, ঋতিক, তুমি বড় হচ্ছ। তোমার একটা ভালো মেয়ে খুঁজে নিতে হবে। ঋতিক আমার দিকে তাকিয়ে বলল, আমার কাছে তোমার মতো আর কেউ ভালো লাগে না মা। তারপর সে চলে গেল। আমি একা দাঁড়িয়ে ভাবতে লাগলাম এই পরিস্থিতি কি করে সামলাব। এরকম কথা শুনে আমি খুব অস্বস্তিতে পড়ে গিয়েছি। পরের দিন সকালে ঋতিক স্বাভাবিক আচরণ করছিল। কিন্তু আমি লক্ষ্য করলাম সে আমার দিকে একটু অন্যভাবে তাকাচ্ছে। নাশতার সময় সুব্রত বলল, আজ আমি একটু দেরিতে অফিস থেকে আসব। একটা মিটিং আছে। কি সময়ও স্কুলে চলে গেল।
বাড়িতে শুধু আমি আর ঋতিক। ঋতিক আমার কাছে এসে বলল, মা, আমি কাল যা বলেছি তার জন্য দুঃখিত। আমি জানি তুমি অস্বস্তি বোধ করেছ। আমি বললাম, ঋতিক, তুমি বুঝতে পারছ যে এটা ভুল? ঋতিক বলল, হ্যাঁ মা, আমি বুঝতে পারছি। কিন্তু আমার মন থেকে এই ভালোবাসা মুছে ফেলতে পারছি না গি। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, ঋতিক, তুমি আমাকে ভালোবাসো, এটা ভালো কথা। কিন্তু সেটা মা হিসেবে ভালোবাসা। তুমি একটা সুন্দর মেয়ে বিয়ে করবে, তার সাথে সংসার করবে। এটাই স্বাভাবিক। ঋতিক আমার কথা শুনছিল, কিন্তু তার চোখে একটা আলাদা ভাব। হঠাৎ ঋতিক বলল, মা, আমি যদি তোমাকে বলি যে আমি তোমার জন্য একটা চমক রেখেছি। আমি বললাম, কি চমক? ঋতিক বলল, আজ রাতে তুমি জানতে পারবে। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, কিন্তু মনে মনে চিন্তিত হয়ে পড়লাম। সন্ধ্যার সময় ঋতিক বলল, মা, আজ রাতে আমি আর তুমি একসাথে সিনেমা দেখব। বাবা আর সোমা তাদের ঘরে থাকবে। আমি বললাম, কি সিনেমা? ঋতিক বলল, তুমি দেখলেই জানবে। আমার মনে হলো ঋতিক কোনো পরিকল্পনা করেছে। রাতে সুব্রত আর সোমা তাদের ঘরে চলে যাওয়ার পর ঋতিক আমাকে বসার ঘরে ডাকল। সে একটা পুরনো অ্যালবাম নিয়ে এল। মা, এই অ্যালবামটা দেখো। আমি অ্যালবামটা খুলে দেখি, এর মধ্যে আমার ছোটবেলার ছবি, বিয়ের ছবি, ঋতিক আর সোমার জন্মের পরের ছবি। ঋতিক বলল, মা, এই ছবিগুলো দেখে আমার মনে হয় তুমি কত সুন্দর। বিশেষ করে তোমার বিয়ের ছবিগুলো। আমি বললাম, এসব পুরনো ছবি? ঋতিক বলল, না মা, এই ছবিগুলো আমার কাছে খুবই মূল্যবান। তারপর সে একটা ছবি দেখিয়ে বলল, এই ছবিতে তুমি কত সুন্দর লাগছ। এই শাড়িটা তুমি এখনো পরো? আমি বললাম, না, এই শাড়িটা তো অনেক পুরনো। ঋতিক বলল, মা, তুমি যদি এই শাড়িটা আবার পরো? আমি বললাম, কেন? ঋতিক বলল, আমি দেখতে চাই তুমি এখনো কতটা সুন্দর লাগবে। আমি অস্বস্তি বোধ করে বললাম, ঋতিক, তুমি আবার এরকম কথা বলছ কেন? ঋতিক বলল, মা, আমি তোমাকে একটা কথা বলবো। কিন্তু তুমি রাগ করবে না? আমি বললাম, কি কথা? ঋতিক বলল, আমি কলেজে আমার বন্ধুদের সাথে আমাদের মায়েদের নিয়ে কথা বলি। আমি বলি আমার মা সবার চেয়ে সুন্দর। আমি বললাম, এটা তো স্বাভাবিক। ছেলেরা সবাই তাদের মায়েদের প্রশংসা করে। ঋতিক বলল, না মা, আমি যা বলি সেটা আলাদা। আমি বলি আমার মা শুধু সুন্দর নয়, সেক্সি। কি শুনে আমি চমকে উঠলাম। ঋতিক, তুমি কি বলছো? ঋতিক বলল, মা, আমি সত্যি কথা বলছি। আমার বন্ধুরাও বলে তোমাকে দেখতে অনেক সুন্দর। আমি বললাম, ঋতিক, এরকম কথাবার্তা বলা উচিত নয়। হঠাৎ ঋতিক উঠে দাঁড়িয়ে আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে কিছু দেখাতে চাই। তারপর সে তার ফোনটা বের করে একটা ভিডিও চালু করল। ভিডিওতে দেখি কয়েকজন ছেলে মেয়ে নাচছে। ঋতিক বলল, মা, এরা আমার কলেজের বন্ধুরা। ওরা সবাই তোমাকে চেনে। আমি বললাম, কিভাবে চেনে? ঋতিক বলল, আমি তোমার ছবি দেখিয়েছি। আমি রেগে গিয়ে বললাম, ঋতিক, তুমি আমার ছবি কেন দেখিয়েছ? ঋতিক বলল, মা, রেগে যেও না। আমি গর্ব করে তোমার ছবি দেখিয়েছি। আমি বললাম, এটা ভুল ঋতিক। ঋতিক আমার কাছে বসে বলল, মা, আমি তোমাকে একটা কথা বলি। আমার এক বন্ধু আছে, তার নাম অর্জুন। সে বলেছে তোমাকে একবার দেখতে চায়। আমি বললাম, কেন? ঋতিক বলল, সে বলেছে তুমি তার মায়ের চেয়ে সুন্দর। আমি হতবাক হয়ে গেলাম। ঋতিক, তুমি কি বলছ? ঋতিক বলল, মা, আমি ভাবছি অর্জুনকে একদিন বাড়িতে নিয়ে আসব। তুমি তার সাথে কথা বলবে। আমি বললাম, না ঋতিক, আমি চাই না। ঋতিক বলল, কেন মা? তুমি তো আমার বন্ধুদের সাথে কথা বলতে পারো। আমি বললাম, ঋতিক, তোমার কথাবার্তা আমার ভালো লাগছে না। ঋতিক একটু চুপ করে থেকে বলল, মা, আমি তোমাকে একটা সিক্রেট বলি। আমি বললাম, কি সিক্রেট? ঋতিক বলল, আমি মাঝে মাঝে তোমার ছবি দেখে স্বপ্ন দেখি। আমি বললাম, কি ধরনের স্বপ্ন? ঋতিক বলল, স্বপ্ন দেখি তুমি আমার গার্লফ্রেন্ড। আমি একদম হকচকিয়ে গেলাম। ঋতিক, তুমি কি বলছো তা বুঝতে পারছ? ঋতিক বলল, মা, আমি জানি এটা পাগলামি, কিন্তু আমি কিছু করতে পারি না। আমি উঠে দাঁড়িয়ে বললাম, ঋতিক, তুমি এখনই তোমার ঘরে যাও। ঋতিক বলল, মা, আমার কথা শেষ হয়নি। আমি বললাম, আমি আর কিছু শুনতে চাই না। ঋতিক বলল, মা, আমি তোমাকে শুধু বলতে চাইছি যে আমি তোমাকে অন্য নজরে দেখি। আমি তাকে বললাম, ঋতিক, এটা খুবই ভুল। তুমি ডাক্তারের কাছে যাও। ঋতিক বলল, না মা, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু সত্যি কথা বলেছি। হঠাৎ সুব্রত তার ঘর থেকে বের হয়ে এল। কি হয়েছে? তোমরা কি নিয়ে তর্ক করছ? আমি বললাম, কিছু নয়, ঋতিকের সাথে একটা ব্যাপার নিয়ে কথা হচ্ছিল। সুব্রত ঋতিককে বলল, কি ব্যাপার? ঋতিক বলল, বাবা, কলেজের একটা ব্যাপার। সুব্রত বলল, আচ্ছা, তাহলে এখন সবাই ঘুমিয়ে যাও। আমি আমার ঘরে গিয়ে ভাবতে লাগলাম এই পরিস্থিতি কি করে সামলাব।
ঋতিকের কথাবার্তা খুবই চিন্তার বিষয়। আমি সুব্রতকে বলবো কি না ভাবছিলাম। কিন্তু এরকম কথা শুনলে সুব্রত কি ভাববে? পরের দিন সকালে ঋতিক একদম স্বাভাবিক আচরণ করছিল। সে সোমার সাথে খেলছিল, সুব্রতের সাথে কথা বলছিল। কিন্তু আমার দিকে তাকানোর সময় তার চোখে একটা আলাদা ভাব ছিল। আমি ঠিক করলাম ঋতিকের সাথে আরেকবার কথা বলবো। বিকেলে সুব্রত অফিসে, সোমা খেলতে গেছে। আমি ঋতিককে ডাকলাম। ঋতিক, আমার সাথে কথা আছে। ঋতিক এসে বলল, হ্যাঁ মা, বলো। আমি বললাম, তুমি কাল যা বলেছিলে সেই নিয়ে আমি অনেক ভেবেছি। ঋতিক বলল, কি ভেবেছ? আমি বললাম, রীতি